আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, দেখা যাইতেছে। আচ্ছা আচ্ছা, এই আমরা আজকে সেশনে এইটাই যে আপনাদের একমাত্র সেশন অনলাইনে হচ্ছে বিষয়টা এমন না। আজকে আমরা কিছু জিনিস শিখবো, যদি এটা ভালো যায় দেন হচ্ছে নেক্সট ডে যদি আপনারা চান তাহলে এরকম অপশনাল কিছু সেশন হবে আর কি, যেহেতু সবকিছু আসলে ক্লাসে এভাবে ডিটেইল দেখানো যায় না, তো দেখা যাচ্ছে যে কিছু জিনিস থাকে যেগুলো বলতে চাই বা টাইমে হয়তো খোলানো যায় না, তো এরকম হতে পারে আর কি সেশন, ঠিক আছে? যদি আপনাদের অবশ্যই এইভাবে টাইম থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ, আমরা চাই স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। না আসলে মানে এনথুসিয়াজম থাকলে আসলে ভালো লাগে, যে পড়াইতেও ভালো লাগে, পড়তেও ভালো লাগে আসলে, তাই না? আচ্ছা, সো আমরা শুরু করি। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে আমরা দেখবো যে একটা ক্রুড অপারেশন কিভাবে করতে হয়, ঠিক আছে, যে ডট নেটে। বাট আমার উদ্দেশ্য থাকবে শুধু ক্রুড অপারেশন দেখানো না। ক্রুড বলতে বোঝায় হচ্ছে ক্রিয়েট, রিড, আর হচ্ছে আপনার ডিলিট, আর হচ্ছে আপডেট, ঠিক আছে, এই অপশনগুলা। সো ক্রুড অপারেশন দেখবো এবং ডট নেট একটা জিনিসকে আসলে কিভাবে হ্যান্ডেল করতেছে এই জিনিসটা আমাদের একটু দেখতে হবে। সো আপনারা এখানে যারা যারা আছেন সবাই আই গেস ল্যাব 2টা সবাই কমপ্লিট করছেন, রাইট? ল্যাব 2 তো কোনো সেকশনে বাদ আছে কি? A1 A2 B1 B2 কারো তো মনে হয় বাদ থাকার কথা না। তো ল্যাব 2তে আমি আপনাদের যে ডট নেটের বেসিকটা বলছিলাম আর হচ্ছে আপনার ফ্রেমওয়ার্ক কি জিনিস এইগুলাতে আমি অনেক সবাইকে শিখাইছিলাম, তো আমরা ওখান থেকে কন্টিনিউ করবো আজকে, ক্লিয়ার? তো আপনারা সবাই যেটা করবেন সেটা হচ্ছে যে ডাউনলোড, এইখান থেকে সবাই, আমি এগুলো তো দেখাইছিলাম ক্লাস ল্যাবে, তো আরেকবার বলি, এইখানে যে এসডিকে ইনস্টল করবেন, ঠিক আছে, এসডিকে ডট নেটের যেটা 8 কারেন্টলি এই যে এলটিএস সাপোর্ট যেটাতে আছে, এটা হচ্ছে ডাউনলোড করবেন এটা। আর এরপরে যেটা করবেন সেটা হচ্ছে ডাউনলোড। স্যার একটু প্রথম থেকে বলবেন, এটা আটকে গেছিল। আচ্ছা, প্রথম হচ্ছে এই যে ডট নেট এসডিকে যেটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট, ঠিক আছে, এইটা প্রথমে এইটা ডাউনলোড করবেন। 2022টা ইনস্টল করে নিয়েন। আপনাদের যদি মানে পিসি আশা করি সবারই এটা কম্পেটিবলই। আচ্ছা, এখান থেকে কমিউনিটি ভার্সনটা ডাউনলোড করলেই হবে, ঠিক আছে, কমিউনিটি ভার্সন। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা যে জিনিস লাগবে সেটা হচ্ছে যে আমাদের ডেটাবেস হিসাবে আমরা মাইক্রো এসকিউএল সার্ভার ইউজ করব, ঠিক আছে। সো ডাউনলোড এসকিউএল সার্ভার, এই যে এইটা আমরা ইউজ করব, এটা ডেটাবেস হিসেবে, ঠিক আছে, সিকিউএল ডেটাবেস। সো এইখানে যাওয়ার পরে একটা জিনিস খেয়াল করেন, এইখানে এই যে এক্সপ্রেস আছে না, এক্সপ্রেস, এইটা আপনারা ডাউনলোড করবেন, ঠিক আছে, এইটা দিয়েও কাজ চলবে, বাট এক্সপ্রেসটা নেবেন আর কি, ঠিক আছে, এই যে ডাউনলোড করবেন এটা। আর আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে ডাউনলোড এসএসএমএস, এই যে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও, ঠিক আছে, এটা দিয়ে আমরা এটা একটা ক্লায়েন্ট সফটওয়্যার ওই হচ্ছে এসকিউএল সার্ভারের উপরে, যাতে আপনারা ডেটাবেসটা দেখতে পারেন আর কি। সো এখানে যে এখান থেকে একটা এটা ডাউনলোড করে দিবেন, এই যে এই লিঙ্কটা, ঠিক আছে। তো আমি এই পেজটাও দিয়ে দিচ্ছি অ্যান্ড এই লিঙ্কটাও আমি দিয়ে দিব, আর এই লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনার ওখানে যেই ডিরেক্ট ডাউনলোড করে দিতে পারবেন। আচ্ছা, তো এই জিনিসগুলো আমি অলরেডি সব ইনস্টল করে ফেলছি আমার পিসিতে, যাতে ইনস্টল করা কোনো কঠিন কিছুই না, জাস্ট ডাউনলোড করবেন, ডাবল ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক ভাবে ইনস্টল হয়ে যাচ্ছে আপনার সি ড্রাইভে। তো ওইটাই ডিফল্টটাই রাখবেন, কোনো ঘোরাফেরা করার দরকার নাই। আচ্ছা, এখন আচ্ছা, নতুন অনেকে জয়েন করছে, ওকে। সো এখন দেখেন আমি যে অলরেডি এগুলো বললাম যে ইনস্টল করে রাখছি, সেটা একটু দেখাই। এই যে আমি আপনাদের ভিজুয়াল স্টুডিও তো আমার ইনস্টল করাই আছে 2022। দেন হচ্ছে আমি আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে যে এসকিউএল, একটা আছে এসকিউএল সার্ভার, একটা জিনিস খেয়াল করেন এখানে,
এখানে দেখেন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এই যে এসকিউএল দেখছেন, এটা এক্সপ্রেস যেটা, এইটা কিন্তু ইঞ্জিন, ঠিক আছে। এটা ইনস্টল করলে আসলে কি হবে, এটা একটা ইঞ্জিন যেটা আপনার একদম মানে মূল যে সফটওয়্যারটা, ডেটাবেস যে সফটওয়্যারটা, ঠিক আছে, যেটা আসলে সব হ্যান্ডেল করে, ডেটা স্টোর করা এগুলো সব। আর এই এসএসএমএস যেটা আপনাদের ডাউনলোড করে ইনস্টল করতে বলছে, এটা কি করে, এইটা হচ্ছে একটা আপনার ইউজার ইন্টারফেস টাইপের মনে করেন, এটা ক্লায়েন্ট সফটওয়্যার। সে কি করে, এইটার সাথে কানেক্ট হয়ে সে আপনাকে সবকিছু সহজে দেখার ব্যবস্থা করে দেয়। ক্লিয়ার? আপনি আপনি চাইলে কি করতে পারবেন দেখেন, আপনি কিন্তু এইটাতে ডিরেক্ট কমান্ড লাইন দিয়ে কাজ করতে পারবেন এই ইঞ্জিনের সাথে, কিন্তু সেই কমান্ড লাইন দিয়ে কাজ করা একটু ডিফিকাল্ট। সেজন্য আপনি সহজে যেটা করতে পারেন, এই ক্লায়েন্ট সফটওয়্যারটা ইনস্টল করে আপনি এটার সাথে ডিরেক্ট কানেক্ট করে দিবেন। বুঝতে পারছি এটা সবাই? হ্যালো, একজন একটু রেসপন্স করতে হবে, ঠিক আছে, তাহলে আমার জন্য ক্লাস নেওয়াটা একটু সুবিধা হয়। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, নাইম বেগ, আচ্ছা সরি, আপনার নাম একটু ভুল করে উচ্চারণ করে ফেলছি। আচ্ছা, আপনি একটু আমার সাথে রেসপন্স করেন, আর আর দু একজন একটু থাকেন আপনাদের সিআর যারা আছেন, তারাও চাইলে একটু রেসপন্সিভ হবেন আর কি, ঠিক আছে। তাহলে যেটা হবে যে আমার জন্য একটু ইন্টারেক্টিভ জিনিসটা হলে বেটার আর কি। আচ্ছা, সো ওইটাই আপনাদের একটা হচ্ছে ডেটাবেজ ইঞ্জিন প্রথমে ইনস্টল করে, দেন হচ্ছে এর উপরে একটা ক্লায়েন্ট সফটওয়্যার ইনস্টল করতে হবে, যাতে আপনি ওই ক্লায়েন্ট সফটওয়্যার দিয়ে ইজিতে অ্যাক্সেস করে আপনি সহজে ডেটাবেস, ঠিক আছে, আমার এই পিসিতে সব। তো এখন আমি ওই ক্লায়েন্ট সফটওয়্যারটা ওপেন করতেছি, সেটা একটু দেখেন। এই যে এটা হচ্ছে ক্লায়েন্ট সফটওয়্যার আমার, এটা হচ্ছে সিকল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও, যেটা টাইম নিতেছে। আচ্ছা, তো এখানে একটু খেয়াল করেন সবাই, যে এই যে সফটওয়্যারটা আপনি দেখতেছেন, এই সফটওয়্যারটা হচ্ছে একটা জাস্ট কাইন্ড অফ একটা ক্লায়েন্ট সফটওয়্যার, মানে হচ্ছে কি এটা জাস্ট বলতে পারেন কাইন্ড অফ একটা ইউজার ইন্টারফেস টাইপের আপনার জন্য। আর সে এখানে কি বলতেছে দেখেন, সে বলতেছে যে সার্ভার টাইপ, মানে আপনি এখন একটা অন্য কোনো একটা সার্ভারের সাথে কানেকশন দিবেন এই সফটওয়্যারের সাথে, তাহলে সে কি করবে, জাস্ট ওই সার্ভার থেকে ডেটা তুলে এনে আপনাকে এখানে দেখাবে। সো ইটস লাইক একটা আপনার জন্য একটা প্রেজেন্টেশন লেয়ার টাইপের একটা সফটওয়্যার মনে করেন, আর কিছুই না। অনেকে এইটাকেই ডেটাবেস ভাবে, আসলে এটা কিন্তু ডেটাবেস না। তো এ কি বলতেছে যে সে বলতেছে আপনি কোন ধরনের ডেটাবেসের সাথে কানেক্ট করতে চাচ্ছেন। তো আপনার এখানে বাঞ্চ অফ অপশনস আছে, যেমন সেটা হইতে পারে এই যে এজুরের, অর্থাৎ মাইক্রোসফটের যে ক্লাউড সার্ভিসটা আছে এজুর, ওদের ওইখানে কোনো একটা, যদি আপনি রান টাইমের সাথে কি করতে চান, কানেক্ট করতে চান, সেটাও পারবেন। বাট আমরা ইনিশিয়াল এখন কি চাচ্ছি, ডেটাবেস ইঞ্জিনের সাথে কানেক্ট করতে চাচ্ছি, যে ইঞ্জিনটা আমাদের এই পিসিতেই আমরা ইনস্টল করছি। ক্লিয়ার? জি স্যার। স্যার এটাতে আমরা হচ্ছে আমাদের ডেটাবেস কোর্সটাও এটাতেই করছি স্যার, এসকিউএল সার্ভারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো আশা করি এটা এক্সপ্লেন করা লাগবে না ইনশাল্লাহ। সো তাহলে ডেটাবেস ইঞ্জিন আমি সিলেক্ট করলাম, এবং আমার এই পিসিতে যে আমার যে ডেটাবেস যেটা ইঞ্জিনটা আছে, সেইটার সার্ভারটার নেমটা কি, সেটা সার্ভার নেম আছে এসকিউএল এক্সপ্রেস। তো এইভাবে লিখতে হবে, লোকাল হোস্ট আমি ইনস্টল করছি, সো লোকাল হোস্ট দেন হচ্ছে এসকিউএল এক্সপ্রেস, এটা এইভাবে দিয়ে দিলাম। আর অথেন্টিকেশন মানে হচ্ছে কি, আমি যে সার্ভারটা আমার অর্থাৎ যে এসকিউএল ইঞ্জিনটা আমার এই পিসিতে ইনস্টল করছি, সেটাতে আমি দুইভাবে লগ ইন করতে পারি, কারণ ওইটা তো একটা ইঞ্জিন, ওইটার ভিতরে আপনি যে লগ ইন করবেন, ওর ভিতরে যে ডেটাবেস গুলো আছে তার একটা সিকিউরিটি আছে না। তো আপনি দুইভাবে লগ ইন করতে পারেন, একটা হচ্ছে আপনি ওই ডেটাবেস ইঞ্জিনের কোনো একটা ডেটাবেসে আপনি ডিরেক্ট পাসওয়ার্ড দিয়ে আপনি এসকিউএল সার্ভারে যে লগ ইন করতে পারেন পাসওয়ার্ড দিয়ে, এটা আপনি পারেন ওই ইঞ্জিনে। আরেকটা জিনিস আপনি যেটা পারেন সেটা হচ্ছে, যেহেতু আপনি উইন্ডোজ এটা ইনস্টল করছেন, সো আপনি উইন্ডোজের অথেন্টিকেশন যদি আপনার থাকে, দ্যাটস ইট, আপনি ওইটা দিয়ে এটা অ্যাক্সেস করে গেলেন, যে এটা আপনি আপাতত দিবেন উইন্ডোজ অথেন্টিকেশন, তাহলে আপনার ঝামেলা কম। বাট ইন প্রোডাকশন টাইম এটা কিন্তু থাকবে না, তখন আপনাকে কিন্তু ওই পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর খেয়াল করেন, মানে ওইটা দিয়ে দিতেই হবে না, বাট দিয়ে দিলে বেটার আর কি, ঠিক আছে, ওই যে এসকিউএল সার্ভারের পাসওয়ার্ড গুলো, অর্থাৎ প্রোডাকশনে গিয়ে আমরা জেনারেলি এইটা দিব আর কি, ঠিক আছে। আচ্ছা, আপাতত এইটাই থাক। এখানে দেখেন স্যার আরেকটা একটু ফিল্ড আমি, কোশ্চেন করতে স্যার, ওই হ্যাঁ এমএস হ্যাঁ এজিউর ডেটা স্টুডিও এটা কি ইউজ করা যাবে নাকি এসএসএম এর
অল্টারনেটিভ হিসেবে ওর মনে হয় মাইকের শিওর সমস্যা। শিওর 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 আপনি এই ক্লায়েন্ট সফটওয়্যার বাদে যদি অন্যটা ব্যবহার করতে চান কোনো সমস্যা নেই। ক্লায়েন্ট সফটওয়্যার আপনি যা ইচ্ছা ইউজ করেন না কেন, ইভেন আপনি যদি ডেটাবেসও ভিন্ন রাখতে চান, আমি এটা অ্যালাউ করব, কোনো সমস্যা নেই। কারণ ডেটাবেসের উদ্দেশ্য ডেটা স্টোর করা, এরকম একটা কিছু হইলেই হয়েছে, ঠিক আছে? স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার এই সি শার্প বা ডট নেট এর সাথে স্যার কোন কোন ডেটাবেস গুলো ইউজ করা যায় একটু যদি সব ডেটাবেস ইউজ করা যায়, যে কোনো ডেটাবেস, মানে মানে এমন কোনো, মঙ্গোডিবি নো হ্যাঁ পোস্ট ডিগ্রি তারপরে পোস্টগ্রি হচ্ছে বাকি সবগুলাই। সবগুলাই। ডেটাবেসের কাজ হচ্ছে ডেটা স্টোর করা, সো আপনি যেটা চান ডেটাবেস হিসেবে সেটা ইউজ করতে পারবেন, সমস্যা নেই। বাট আমি আপনাদেরকে এই কোর্সে ইন্সপায়ার করব হচ্ছে যে এই সিকিউএল সার্ভার ইউজ করবেন, ঠিক আছে? আচ্ছা, এর পরেও যদি কেউ মঙ্গো করতে চান বা পোস্টগ্রি করতে চান, ক্যাসেন্ডা করতে চান, আপনাদের ইচ্ছা, কোনো সমস্যা নেই, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, এরপরে একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা জিনিস লেখা আছে দেখছেন, ট্রাস্ট সার্ভার সার্টিফিকেট। কেউ কি বলতে পারবেন এই ট্রাস্ট সার্ভার সার্টিফিকেট এটাতে কি মিন করতেছে? এখানে একটা জিনিস লেখা আছে ট্রাস্ট সার্ভার সার্টিফিকেট। ওই যে স্যার লাস্ট ল্যাবে একটা দেখাইছিলেন সার্টিফিকেট টাইপের কিছু একটা, ওইটা মেবি। আচ্ছা, সো দেখেন আমি একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এখানে এখন কানেক্ট দিয়ে আমি ডিরেক্ট কানেক্ট হয়ে যেতে পারি, দিয়ে আপনাদের বোঝানো শুরু করতে। বাট এই অপশনটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে ট্রাস্ট সার্ভার সার্টিফিকেট, এটা আমাদের লাগবে প্রজেক্টেও। এটা আসলে কি মিন করে একটু দেখে নেন জাস্ট। সো আমি যেটা বললাম যে এইটা হচ্ছে কি আমার একটা ক্লায়েন্ট সফটওয়্যার, আর এইটা কানেক্ট হচ্ছে কার সাথে? একটা ডেটাবেস ইঞ্জিনের সাথে, ঠিক আছে? তো এখন সে কি বলতেছে দেখেন, একটা জিনিস খেয়াল করেন এখানে। ধরেন যে কোনো একটা সার্ভার, যদি এটা একটা সার্ভার হয়, এই সার্ভার যখন আপনার ইনিশিয়ালি এরকম একটা ওয়েবসাইট হইতে পারে, এটা কোনো একটা যে কোনো একটা কিছু হইতে পারে, সেটা একটা সার্ভার মনে করেন, অর্থাৎ এ সার্ভ করতে পারে। ক্লিয়ার? এখন আপনি এখানে কোনো একটা ক্লায়েন্ট সফটওয়্যার, এটা হচ্ছে একটা ক্লায়েন্ট সফটওয়্যার। ক্লায়েন্ট সফটওয়্যার দিয়ে যখন সার্ভারে আমরা কোনো একটা রিকোয়েস্ট করি, তখন সে কিন্তু আমাদের রেসপন্স দেয়। এখন আপনি খুব সিম্পল একটা জিনিস বুঝেন, যে এই সার্ভারটা আমি ধরে নিচ্ছি, এটা ধরে নিলাম যে সিটি ব্যাংকের একটা সার্ভার, সিটি ব্যাংকের একটা সার্ভার এটা। এখন আপনি অ্যাজ আ ক্লায়েন্ট, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ রাশেদ। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি কন্টিনিউ করলাম। হ্যাঁ হ্যাঁ করেন। ঠিক আছে। আচ্ছা, সো এখানে এই যে ধরেন এটা হচ্ছে আমাদের কি ক্লায়েন্টের একটা যে কোনো একটা এটা যে কোনো একটা অ্যাপ্লিকেশন হইতে পারে, এটা একটা আপনার ব্রাউজার হইতে পারে, এটা হচ্ছে ওই যে এসএসএমএস স্টুডিও যেটা, এটা হইতে পারে, এগুলো সব হচ্ছে ক্লায়েন্ট সফটওয়্যার। তো এই ক্লায়েন্ট সফটওয়্যার কি করতেছে, সিটি ব্যাংকের যে সার্ভার আছে, এই সার্ভারে একটা এখন একটা রিকোয়েস্ট করবেন আপনি, হইতে পারে সেটা আপনি একটা লগ ইন করতে যাচ্ছেন এখানে এই আপনার ব্যাংকিং ডিটেলসে। তো এখন এই যে আপনি এই যে রিকোয়েস্টটা করলেন সিটি ব্যাংকের সার্ভারে, সে এই সিটি ব্যাংকের সার্ভার তো একটা আইপিতে চলতেছে, রাইট? একটা ধরেন 1 2 3 4 একটা আইপিতে চলতেছে। আচ্ছা, এখন এখানে কোন একটা জায়গায় একটা নেম সার্ভার আছে মনে করেন, এটা নেম সার্ভার। তো এই ক্রোম তো এখান থেকে আপনার আইপি অ্যাড্রেসটা জেনে আসছে, জেনে এসে সে কিন্তু এই রিকোয়েস্টটা করেছে। সো ফার সো গুড, কোনো সমস্যা নাই। বাট চিন্তা করেন যদি এমন হয় যে কোনো কারণে আপনার এই সার্ভারটা আসলে অ্যাকচুয়াল সার্ভার না, অর্থাৎ এইটা সিটি ব্যাংকের সার্ভারই না। সিটি ব্যাংকের সার্ভার মনে করেন এরকম একটা জায়গায় আছে, আরেকটা জায়গায় আছে। এখন কি হয়েছে, আপনি ভুল জায়গায় এই মনে করেন এটা কোন একটা হ্যাকার সেইটা সার্ভারটা এই জায়গায় বসায় রাখছে, কোন একভাবে এটা করছে হ্যাকিং করে। এখন আপনি কি করছেন, তার কাছে রিকোয়েস্ট করছেন, সে আপনাকে একটা ফর্ম দিছে, আপনি সেখানে সুন্দর করে পাসওয়ার্ড সব বসায় দিয়ে লগ ইন করতে গেছেন, ব্যাস হয়ে গেছে, সে সব কিন্তু ডেটা নিয়ে নিছে। তাহলে এটা একটা প্রবলেম কিন্তু। তো এখন এটা একটা সমস্যা। এই সমস্যাটা সমাধান করার জন্য যেটা করা হয়, যে যখনই আপনি কোনো একটা সফটওয়্যার বানাবেন এবং সেটা যখন ইন্টারনেটে এরকম অ্যাভেলেবল করবেন কোনো একটা আইপিতে, সাপোজ 1 2 3 4 এরকম যখন এটা করবেন, তখন এই ওয়েবসাইটে যদি আপনি যান শুরুতে, সেক্ষেত্রে দেখবেন আপনার এই ক্রোমে বলবে যে এই সার্ভারটা এই সার্ভারটা সিকিউর না, আপনাকে বলবে যে আপনি ব্যাকে যান। কেন? কারণ ও দেখবে যে এই সার্ভারটাতে কোনো সার্টিফিকেট নাই, এই সার্ভারে কোনো সার্টিফিকেট নাই, অর্থাৎ যে কোনো সার্ভার
সেই সার্ভারে যে ওয়েবসাইট হোস্ট করতেছে, এইখানে সিটি ব্যাংকের ওয়েবসাইট হোস্ট করতেছে city.com সাপোজ। তো এই সিটি ব্যাংক কি করে, এই city.com এর করেসপন্ডিং একটা সার্টিফিকেট কিনে, এই সার্টিফিকেট কে দেয়, একটা ইন্টারন্যাশনাল অথরিটি দেয়, ঠিক আছে, একটা ইন্টারন্যাশনাল অথরিটি একটা সার্টিফিকেট দেয়। এই সার্টিফিকেটটা তাকে এই সার্ভারের কোন একটা ফোল্ডারের ভিতরে কোন একটা মেকানিজম করে রাখা লাগে, এবং যখন এই ক্রোম থেকে হোক আর যে কোনো একটা ক্লায়েন্ট সফটওয়্যার থেকে যখন প্রথম রিকোয়েস্টটা করে, যেটাকে আমরা বলি হ্যালো রিকোয়েস্ট, বা ওই যে আপনার যেটা টিসিপি আইপি লেয়ারের শুরুর দিকে যেটা হয় সিঙ্ক এসিঙ্ক, যে মানে রিকোয়েস্ট যেটা বলি, ও কিন্তু একটা হ্যালোর একটা রেসপন্স দেয়। এই রেসপন্সে সে তার নিজের এই সার্টিফিকেটটা পাঠায় ক্রোমকে। তখন ক্রোম ওইটাকে ভ্যালিডেট করে যে সার্টিফিকেটটা আসলেই মানে একজ্যাক্ট কিনা, এটা আসলে ট্রু কিনা। যদি এটা ট্রু হয় তার মানে সে বুঝতে পারে, এই ক্রোম বা এই ক্লায়েন্ট সফটওয়্যার যেই হোক, সে বুঝতে পারে যে না এই সার্ভারটা তাহলে একজ্যাক্ট, এটা আসলে সঠিক সার্ভার। তখন গিয়ে এবার সে কি করে, অ্যাকচুয়াল রিকোয়েস্টটা করে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই সার্টিফিকেটের মধ্যে তাহলে কি থাকে। এই সার্টিফিকেটের ভিতরে বেসিক্যালি এই যে city.com এই ওয়েবসাইট যখন এই সার্টিফিকেটটা কিনছিল, এই সার্টিফিকেটের ভিতরে লেখা থাকে যেটা হচ্ছে city.com এর সার্টিফিকেট, আর একটা জিনিস থাকে এর ভিতরে একটা পাবলিক কি থাকে, ঠিক আছে, এর ভিতরে একটা পাবলিক কি থাকে। তো এই পাবলিক কি আর এই যে আপনার city.com এই দুইটা কথা সে কিন্তু এই ব্রাউজারকে পাঠায় যে এইটা আমার সার্টিফিকেট। তখন ব্রাউজার দেখে আচ্ছা এটা city.com এর সার্টিফিকেট এবং এর পাবলিক কি হচ্ছে এইটা, এবং পরবর্তীতে সে কি করে ওই পাবলিক কিটা ইউজ করে সে এনক্রিপ্ট করে ডেটা পাঠায়। এবং এই সার্ভারের কাছে কিন্তু প্রাইভেট কিও থাকে, সে সেইটা দিয়ে এবার কি করে, সেটাকে হচ্ছে ডিক্রিপ্ট করে করে দেখে। যাই হোক, এখানে একটা অন্য কনসেপ্ট, এটা আমরা আসবো না। বাট এই যে জিনিসটা, যে আপনার ক্রোম কিন্তু ডিরেক্ট কি করে না, যে কোনো একটা সার্ভারকে বিশ্বাস করে না। সেই সার্ভারকে বিশ্বাস করতে গেলে তাকে অবশ্যই কি থাকা লাগে, তার সার্টিফিকেট থাকা লাগে। এই জন্য যে কোনো ওয়েবসাইটে যখন আমি যাই, সাপোজ এই যে ওয়েবসাইটটাতে আমি গেছি, এই যে ওয়েবসাইটটাতে আমি গেছি, এই ওয়েবসাইটে দেখেন আমি যদি এইখানে ক্লিক করি, এইখানটাতে এইখানে একটা জিনিস আছে দেখেন, কানেকশন ইজ সিকিউর। মানে আমি যখন এই মাইক্রোসফটের এই ওয়েবসাইটটাতে গেছি, এই যে রিফ্রেশ দিলাম, এই যে ওয়েবসাইটের সার্ভার থেকে যে ঘুরে আসলো, এইখানে কিন্তু লেখা আছে কানেকশন সিকিউর। আমি যদি এটাতে ক্লিক করি, খেয়াল করেন ও লিখছে সার্টিফিকেট ইজ ভ্যালিড। এখন এই সার্টিফিকেট যদি আমি একটু ক্লিক করি, খেয়াল করেন কি বলতেছে। এই সার্টিফিকেটটা মাইক্রোসফট কার কাছ থেকে নিছে, মাইক্রোসফট নিছে হচ্ছে এই যে ইস্যুড টু, মানে কার নামে এটা ইস্যু করা হয়েছে, এই যে learn.microsoft.com। দেখেন এখানে learn.microsoft.com, অর্থাৎ এই ডোমেইনের জন্য এই সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে। আচ্ছা, এটা কি কোন অর্গানাইজেশন, মাইক্রোসফট অর্গানাইজেশন। ওকে গুড। কে ইস্যু করছে এটা, দেখেন মাইক্রোসফট এজিওর ইসিসি টিএলএস ইস্যুইং। মানে এক একটা ওয়েবসাইটের জন্য এক একজন এটা হচ্ছে আর কি মানে ইস্যু করে, ঠিক আছে। যেমন সাপোজ অটোড্র, এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যদি আমি এখানে যাই, তার যদি কানেকশনে যাই, সার্টিফিকেট দেখি এটাকে ইস্যু করছে, দেখেন এ কিনছে আবার কার থেকে, এই সার্টিফিকেট নিচ্ছে গুগলের কোন একটা এ থেকে আর কি। এই সার্টিফিকেট অথরিটি গুলো কিন্তু আবার অনেকটা হায়ারার্কিতে চলে, ঠিক আছে, একদম রুটে অনেক কিছু আছে আর কি। দেখো এটা মানে অনেক ভাস্ট জিনিস, এটা আপনার পড়াশোনা করবেন। আরেকটা জিনিস মজার ব্যাপার হচ্ছে, দেখেন সার্টিফিকেটের সাথে আরেকটা জিনিস আছে, একটা পাবলিক কি আসে। এই সেই পাবলিক কি যেটা দিয়ে ক্রোম কি করে, শুরুতে একটা স্ট্রিং, একটা বড় একটা স্ট্রিংকে সে এনক্রিপ্ট করে দেন সে এটা সার্ভারে পাঠায়, অ্যান্ড সার্ভার থেকে ওই সেম স্ট্রিংটা তার প্রাইভেট কি দিয়ে আবার কি করে ডিক্রিপ্ট করে, একটা দুইটার কাছে সেম স্ট্রিং থাকে, ওই স্ট্রিংটাকেই বলা হয় সেশন। এটা সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে। অর্থাৎ এই যে দেখলাম আমরা যে এই অটো ড্রতে যখন আমরা গেলাম, এই অটো ড্র কিন্তু আমাদের একটা সার্টিফিকেট দিছে, তারপরেই কিন্তু এই ক্রোম কি করছে, ফার্দার কমিউনিকেশন করছে। না হলে সে বলে দিত যে কানেকশন সিকিউর না। তো এই যে পাবলিক কিটা পেলো ক্রোম, এই পাবলিক কি দিয়ে সে কি করে, ক্রোম একটা বড় একটা স্ট্রিং বানায়, একটা বড় একটা স্ট্রিং, সেই স্ট্রিংটাকে প্রথমে এই পাবলিক কি দিয়ে সে এনক্রিপ্ট করে, এই এনক্রিপ্ট করলো করে এইটাকে এবার পাঠাই দেবে কার কাছে, অটো ড্রর কাছে, এই ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে যে সার্ভার আছে তার কাছে। তখন এই সার্ভার কি করবে, এই এনক্রিপ্টেড স্ট্রিংটাকে তার যে ভিতরে যে প্রাইভেট কি আছে সেটা দিয়ে সে ডিক্রিপ্ট করে সেই স্ট্রিংটা পেয়ে যাবে, এই যে স্ট্রিংটা পেয়ে যাবে। এখন দুইটার কাছে কি সেম স্ট্রিং চলে আসলো না, এই সেম স্ট্রিং দিয়ে এর পরবর্তী যত কমিউনিকেশন হয় সব এই স্ট্রিং দিয়ে সিমেট্রিক এনক্রিপশন দিয়ে হয়, সবকিছু সিমেট্রিক এনক্রিপশন দিয়ে। অর্থাৎ এইটা আমরা সবসময় মনে রাখবো, একটা ক্লায়েন্ট সফটওয়্যার, মোস্ট অফ দ্য কেস একটা ক্লায়েন্ট সফটওয়্যার একটা সার্ভারকে কখনোই বিশ্বাস করে না। যদি সার্ভারের কাছে একটা সার্টিফিকেট থাকে সেটা তাকে দিলে, তারপর সে যদি দেখে যে সার্টিফিকেটটা ভ্যালিড, তাইলে সে বিশ্বাস করে, এবং তারপর সে কি করে, একটা রকম স্ট্রিং বানায়, বড় একটা স্ট্রিং, সেটাকে সে এনক্রিপ্ট করে এই সার্ভারের পাবলিক কি দিয়ে,
দেন সেটাকে সার্ভারের কাছে পাঠাই, সার্ভার সেটাকে তার পাবলিক এই প্রাইভেট কি দিয়ে ডিক্রিপ্ট করে ওই স্ট্রিংটা সে পায়। দেন ফার্দার কমিউনিকেশনগুলা ধরেন এই ক্লায়েন্ট এখন এই সার্ভারকে একটা কিছু পাঠাবে, তাহলে সে একটা তার যে ডেটাটা সেই ডেটাটা এই স্ট্রিং দিয়ে সিমমেট্রিক এনক্রিপশন করে সেটা পাঠায়। আবার ঠিক একইভাবে এও ওই ডেটাটাকে এই স্ট্রিং দিয়ে সিমমেট্রিক ডিক্রিপশন করে সে পায়। সো এইটা হচ্ছে আন্ডার দ্য হুড ঘটতে থাকে। তো এই জন্য আমরা যখন এখানে কানেকশন দিতে গেলাম এই যে, তো সে আমাদের বলতেছে, দেখেন সে বলতেছে যে আমি তো একটা ক্লায়েন্ট, এই সফটওয়্যারটা বলতেছে। তো সে বলতেছে ইনিশিয়ালি এরকম ছিল, ঠিক আছে, সে বলতেছে আমি তো একটা ক্লায়েন্ট, তো আমি কি ওই সার্ভারের কি সার্টিফিকেটটাকে বিশ্বাস করব কিনা। বাট আমাদের তো সার্ভারটা চলতেছে লোকাল হোস্টে, লোকাল হোস্টে তো আমরা কোনো ভ্যালিড মানে সার্টিফিকেট ওখানে রাখি নাই, আমরা তো সেলফ সাইন্ড একটা সার্টিফিকেট আছে মনে করেন ওখানে। তো আমরা বলতেছি এই সফটওয়্যারকে যে না তুমি বিশ্বাস করো, আপাতত এটা আমার ডেভেলপমেন্ট পারপাস, তুমি বিশ্বাস করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তা এই যে আমি এখন এটা ক্লিক করলে এখনো বিশ্বাস করবে। এবং তো সবাই বুঝতে পারছি। এবং আমি যদি এখন কানেকশন দিই তাহলে ও দেখেন কানেক্ট হয়ে গেল, এবং সে ওই ইঞ্জিন থেকে এই যে ডেটাবেসগুলো সব এখানে তুলে নিয়ে আসবে। এই যে একটা ডেটাবেস আমি তখন ক্রিয়েট করছিলাম, একটাই আছে। এ বন্ধু সবাই বুঝছি? Yes, sir. আচ্ছা, ওকে। এবার তাহলে আমরা ডেটাবেস ইঞ্জিন বুঝলাম, ডেটাবেসের এই যে এসএসএমএস স্টুডিও ক্লায়েন্ট সেটা আমরা বুঝলাম। এবার আমরা এসে যাই মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিওটা অন করি। আচ্ছা, এখানে আমরা একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করি। আচ্ছা, আমি একটা এমভিসি প্রজেক্ট সিলেক্ট করে আমি এটার নাম দিলাম অনলাইন ডেমো দিয়ে দিলাম নাম। আচ্ছা, আমাদের ফ্রেমওয়ার্ক আমরা .NET 8 রাখছি। ওকে, এরপরে হচ্ছে নেক্সট। আচ্ছা আচ্ছা, এইখানে হচ্ছে একটু ফন্টগুলা এই আপনারা এখনো আসতেছেন, দেরি হইলো আপনাদের এত কেন? আচ্ছা, এখন আমরা এখানে আমরা দেখতেছি যে আমাদের একটা কন্ট্রোলার আছে, একটা হচ্ছে কন্ট্রোলার ভিতরে একটা কন্ট্রোলার আছে, আর হচ্ছে মডেলস এর ভিতরে একটা এই এরর মডেল আছে জাস্ট। আচ্ছা, তো এই প্রজেক্ট স্ট্রাকচারটা আমরা অলরেডি কতদিন শিখছিলাম, তো আমি আর এগুলো আজকে রিপিট করব না। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে এই প্রজেক্টটা আগে প্রথমে একটু রান করে দেখাই। যেটা একটা সিম্পল একটা .NET প্রজেক্ট, এমভিসি একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা আচ্ছা, এইটাই হচ্ছে আমাদের প্রজেক্টটা। তো এখানে আমরা হচ্ছে যদি প্রাইভেসিতে যাচ্ছি তো একটা পেজ আসতেছে, হোমে গেলে একটা পেজ আসছে, দ্যাটস ইট, আর কিছুই নাই।
সো এইখানে আমরা এখন যেটা করব, একটা নতুন আমরা একটা সিম্পল একটা ডেটাবেস কিভাবে কানেকশন দিতে হয় এবং ডেটাবেস একটা টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় আর সেই টেবিলে কিভাবে আমরা ডেটা একটা ক্রিয়েট করতে পারি, এডিট করতে পারি আর ডিলিট করতে পারি, এটা জাস্ট দেখে ফেলবো। সো প্রথম আছে যে আমাদের যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে যে আমরা ডেটাবেস আমাদের কানেকশন দিতে হবে। তো ডেটাবেসে কানেকশন দেওয়ার জন্য আমি যেটা শিখেছিলাম ক্লাসে, মনে করেন যে আমাদের এই আমরা যেহেতু এখানে ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতেছি, ফ্রেমওয়ার্কে আমরা একটা কনসেপ্ট শিখছিলাম ফ্রেমওয়ার্ক কি জিনিস, সেখানে যে সব সব সবকিছু হচ্ছে মডিউলার, এখানে কোনো নাই, সবকিছু হচ্ছে একটা মডিউল। আচ্ছা, সো ধরি এইটা হচ্ছে আমাদের এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টে আমাদের সবকিছু ছিল একটা মডিউল, মডিউল 1, মডিউল 2, তাই না? তো এই যে আমরা যে বললাম যে আমাদের ডেটাবেস কানেক্ট করব, এই ডেটাবেস কানেক্ট করা না করা বা এই ডেটাবেস কিভাবে হবে, ডেটাবেসের ভিতরে কি থাকবে না থাকবে, সব কিছু আরেকটা মডিউল হ্যান্ডেল করে। তাহলে এই মডিউলটাকে আমরা সাপোজ বললাম ডিএম, ডেটাবেস মডিউল, এটা সব ডেটাবেস রিলেটেড কাজগুলো হ্যান্ডেল করে। তাহলে জাস্ট আমি কি করব, আমার এই একটা মডিউল ক্রিয়েট হবে, ডেটাবেস মডিউল, দেন সে ডেটাবেসের সাথে কানেক্ট করবে এবং আমাদের ডেটাবেসটা কি, এসকিউএল সার্ভার। আচ্ছা, এবং সে শুধু আমাদেরকে এই প্রজেক্টের ফ্রেমওয়ার্ক যেটা আছে, বড় ভাই আমি বলছিলাম ক্লাসরুমে, এই প্রজেক্টের এই যে ফ্রেমওয়ার্কটাকে সে জাস্ট ইনফর্ম করবে, ব্যাস দ্যাটস ইট, এন্ড বাদ বাকি কাজ সব এই মডিউল করবে। এখন আমাদের জন্য সুখবর হচ্ছে মাইক্রোসফট অলরেডি এই মডিউল ক্রিয়েট করে দিছে আমাদেরকে, যে মডিউলটা ডেটাবেসের সাথে কমিউনিকেট করতে পারে, এই মডিউলটা আমাদের অলরেডি ক্রিয়েট করে দিছে মাইক্রোসফটে। এবং এইটার নাম কি, এটার নাম হচ্ছে এনটিটি। কি নাম? এনটিটি ফ্রেমওয়ার্ক। ঠিক আছে? তো আমরা জাস্ট কি করব, আমরা সিম্পলি আমাদের প্রজেক্টের জন্য যেহেতু আমাদের একটা ডেটাবেস কানেকশন লাগবে, আমরা এনটিটি ফ্রেমওয়ার্ক যেটা আছে সেটাকে ইনস্টল করে নিব, আমাদের এই প্রজেক্টের ভিতরে অ্যাড করে নিব, নেওয়ার পরে ওই এনটিটি ফ্রেমওয়ার্ককে বলে দিব যে আমি এসকিউএল ইউজ করতে চাই। এই এনটিটি ফ্রেমওয়ার্ক কিন্তু এসকিউএল দেন হচ্ছে মানে যত অনেক রকমের ডেটাবেসের সাথে সে আসলে কম্প্যাটিবল। তো আমরা ওকে বলে দেবো আমরা এসকিউএল সার্ভার, মানে এসকিউএল যে ডেটাবেস সার্ভার, এটা ইউজ করতে চাই, ব্যাস এতটুকু। আর এই মডিউলটাকে আমরা জাস্ট আমাদের ফ্রেমওয়ার্কে কানেক্ট করে নিব, দ্যাটস ইট, ডটনেটে, ব্যাস। তাহলে এখন যেটা হবে, আমাদের এই প্রজেক্টে আরো যত মডিউল আছে, এইগুলা এই যেসব মডিউলগুলো আছে, তারা যদি ডেটাবেসে কিছু করতে চাই, তারা সিম্পলি এর মাধ্যমে কাজ করবে। বুঝতে পারছি? এই পর্যন্ত আমরা সবাই বুঝছি এনটিটি ফ্রেমওয়ার্ক কি জিনিস? জি স্যার। আচ্ছা, এনটিটি ফ্রেমওয়ার্কের আরেকটা বিষয় হচ্ছে কি, এখানে আমরা কোড ফার্স্ট অ্যাপ্রোচে প্রজেক্ট বানাইতে পারি। সেই কোড ফার্স্ট অ্যাপ্রোচ কি জিনিস সেটা আমি প্রজেক্ট বানানোর সময় আপনাদের দেখাবো। আচ্ছা, এবার আমরা প্রথমে ওই কাজটা তাহলে করি, আমরা হচ্ছে প্রজেক্টে আমাদের ওই এনটিটি ফ্রেমওয়ার্ক যেটা বললাম একটা মডিউল, সেটাকে অ্যাড করি। তো সেটার জন্য আমি যেটা করবো, দেখেন ডিপেন্ডেন্সি এখানে যায়, আমি এই যে ম্যানেজ নিউ গেট প্যাকেজেস, সো যে বললাম যেহেতু যে এটা মাইক্রোসফট অলরেডি বানায় রাখছে, আমাদের আর কষ্ট করে বানানোর দরকার নাই। তো আমরা চাইলে এই যে নিউ গেট প্যাকেজ ম্যানেজে এখানে যাই, আমরা কাজগুলো করতে পারবো। এখান থেকেও আপনি যাইতে পারেন, এখান থেকেও যাইতে পারেন। এখান থেকে গেলাম, এই যে এখানে যাওয়ার পর আমি এখানে সার্চ করব এনটিটি, ENTITY। তো এখানে দেখেন আসছে, একটা হচ্ছে এনটিটি ফ্রেমওয়ার্ক কোর, একটা হচ্ছে এই যে এসকিউএল সার্ভার, দেখছেন এখানে একটা জিনিস আসছে এসকিউএল সার্ভার, আমরা এটাই ইউজ করব, ক্লিয়ার? সো এরপর এইটাকে আমরা ইনস্টল করব, সেটা আমাদের এখানে আমরা এটা ভার্সন হচ্ছে 9, এই জিনিসগুলো একটু দেখে রাখবেন সব সময়। আচ্ছা, তাহলে ইনস্টল করে নিলাম, ব্যাস। ব্যাস এটা আমাদের ইনস্টল হয়ে গেছে। আমরা কিভাবে দেখবো, যে ডিপেন্ডেন্সির ভিতরে প্যাকেজে গেলে এই যে এনটিটি ফ্রেমওয়ার্ক কোর ডট এসকিউএল সার্ভার এটা চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি টুলস। টুলস এইটা কেন লাগবে এটা আমরা একটু পরে বলতেছি, যে টুলসটা কেন লাগবে। এই যে আমি এই টুলসটা আমি ইনস্টল করে নিলাম, এই যে আমার কি টুলসটাও চলে আসলো। তার মানে আমার প্রজেক্টের ডেটাবেস কানেকশন করার জন্য এবং ডেটাবেসে এসকিউএল সার্ভারের কাজগুলো করার জন্য যা দরকার ছিল সেটা আমাদের চলে আসছে। আচ্ছা, এবার আমি এগুলো কেটে দিই, দেওয়ার পর খেয়াল করেন আমি এখানে একটা ফোল্ডার বানাবো আমার এই প্রজেক্টে। ফোল্ডারটা নাম দিই সাপোজ ডেটা,
যেহেতু এটা ডেটাবেস রিলেটেড, তবে নাম দিলাম ডেটা। ব্যাস, এর ভিতরে আমি একটা ক্লাস বানাবো, নাম দিলাম সাপোজ মাই ডিবি কনটেক্সট বা মাই ডেটাবেস কনটেক্সট নাম দিতে পারেন, ডেটাবেস কনটেক্সট। ওকে, আচ্ছা এই ডেটাবেস কনটেক্সট কি জিনিস একটু দেখি। খেয়াল করেন, এই যে আমি বললাম এখানে আমরা, এটা হচ্ছে আমাদের সাপোজ প্রজেক্ট, এটা আমাদের প্রজেক্টটা, আমাদের ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কের সাথে কিন্তু বিভিন্ন মডিউল আমি বললাম যেটা যে একসাথে এরকম কানেক্টেড থাকে, এবং এই মডিউলগুলো তাদের নিজেদের ভিতরে হেল্প করে এবং তারা একটা আরেকটা সাহায্য নিয়ে কাজগুলো করে। তা এর ভিতরে একটা মডিউল হচ্ছে আমরা মাত্র আমাদের প্রজেক্ট ইনস্টল করলাম, যেটা হচ্ছে এনটিটি ফ্রেমওয়ার্ক, এনটিটি এসকিউএল সার্ভার যেটা আর কি, ওইটা। সে ডেটাবেজের সাথে কথা বলতে পারে, আমরা ডিরেক্ট ডেটাবেজের সাথে কথা বলবো না, ডেটাবেজে সে কথা বলবে। আচ্ছা, আর এই এনটিটি ফ্রেমওয়ার্কটাকে, এই যে মডিউলটা, এইটাকে আমাদের এই ফ্রেমওয়ার্ক অর্থাৎ আমাদের এই প্রজেক্টের সাথে অ্যাটাচ করার জন্য আমরা যেটা করব, আমরা একটা র্যাপার ক্লাস টাইপের লিখবো আর কি, ঠিক আছে? এরকম একটা র্যাপার ক্লাস লিখবো, এই ক্লাসটারই আমি বলতেছি মাই ডিবি কনটেক্সট, এইটা এই র্যাপার যে ক্লাসটা আমি লিখবো। তাহলে এই র্যাপার ক্লাসটা কাকে ধারণ করে থাকবে? এনটিটি ফ্রেমওয়ার্কের এই যে কোরে যেটা আছে সেটাকে ধারণ করে থাকবে কিন্তু, ঠিক আছে? দেন এইটাকে আমি জাস্ট আমার এই প্রজেক্টের সাথে অ্যাড করে নেব। এ পর্যন্ত সবাই বুঝছি? জি স্যার। আচ্ছা, ওকে। তাইলে এই যে আমি যেটা বললাম যে আমি যে এই যে এনটিটি ফ্রেমওয়ার্কটা যে আমি মাত্র ডাউনলোড করলাম, করে আমার প্রজেক্টে যে অ্যাড করলাম, এটাকে এবার তাহলে আমি র্যাপার ক্লাস দিয়ে একটু অ্যাড করে নিই। তাহলে র্যাপার ক্লাস হিসেবে আমি এটা ইউজ করতে, মাই ডেটাবেস কনটেক্সট এই ক্লাসটা, ঠিক আছে? র্যাপার ক্লাস হিসেবে টাইপ আমি চিন্তা করি এটাকে। তো এইখানে আমি কি করব, ওই এইটার ভিতরে যে মেন যে জিনিসটা, যে কোডগুলো করা আছে সেটা আমার এখানে লাগবে, এই জন্য আমি ইনহেরিট করে নেবো জাস্ট সেটা থেকে। কিভাবে দেখেন, ডিবি কনটেক্সট, এইটা যখন আমি লিখবো, দেখেন আমাকে একটা সাজেশন দিচ্ছে যে কোথা থেকে নিতে বলতেছে, মাইক্রোসফট ডট এনটিটি ফ্রেমওয়ার্ক কোর। দেখছেন সবাই? একটু বড় করি লেখাগুলা, এই যে দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, তাহলে এই যে আমি যখন নিলাম, এখন আমার এই ক্লাসটা কিন্তু এই সবকিছুকে ইনহেরিট করতেছে, এর ভিতরে যা যা আছে। তাহলে এইটা কোথায় আছে, এটা আমি দেখলাম যে এইটা একটার উপর আবার ডিপেন্ডেন্ট। দেখেন এইটা তো আমি মাত্র ইনস্টল করলাম, এনটিটি ফ্রেমওয়ার্ক কোর ডট এসকিউএল সার্ভার, এরও আবার কিছু ডিপেন্ডেন্সি আছে। তার মধ্যে একটা কি, তার মধ্যে একটা হচ্ছে এই যে মাইক্রোসফট এনটিটি ফ্রেমওয়ার্ক কোর, একদম এইগুলো এক্সপ্লেন করতে করতে গেলে আপনি দেখবেন একটার ভিতরে অবশ্যই কোর আছে, যেমন এই যে এনটিটি ফ্রেমওয়ার্ক কোর, দেখছেন? অর্থাৎ এইটা তো আমরা আমাদের প্রজেক্টে লাগবে দেখে নিছি, বাট এইটা ইনস্টল করার সময় সে আরো অনেক কিছু বাই ডিফল্ট ইনস্টল হয়ে গেছে আমার এই প্রজেক্টের ভিতরে ডিপেন্ডেন্সি আকারে, যেহেতু এটার উপর ডিপেন্ড করে এবং এইটা আবার এইটার উপর ডিপেন্ড করে। আর এই যে ডিবি কনটেক্সটটা সেটা কিসের ভিতরে আছে, এইটার ভিতরে কিন্তু আছে, ঠিক আছে? তো যাই হোক, এখন আমি এই যখন এটা এখানে নিয়ে নিলাম, তার মানে এইটাই হচ্ছে আমার এখন সেই র্যাপার ক্লাস, যেটার মাধ্যমে আমি ডেটাবেজের সাথে যা করা তাই করব। অর্থাৎ এইটাই হচ্ছে আমার এখন সেই গেটওয়ে, এই ক্লাসটা আমার গেটওয়ে ডেটাবেজের সাথে কথা বলার জন্য। আচ্ছা, এবার এর ভিতরে একটা কনস্ট্রাক্টর আপনাকে নিতে হবে। স্যার, হ্যাঁ বলেন। ডেটাবেস কনটেক্সট কি ডিবি কনটেক্সট কে মানে এক্সটেন্ড করছে? হ্যাঁ, এক্স্যাক্টলি। ঠিক আছে স্যার। আচ্ছা, এরপর আমরা কি করব, এখানে একটা কনস্ট্রাক্টর নিলাম। এই কনস্ট্রাক্টরটা কি করবে, এই কনস্ট্রাক্টরটার ভিতরে হ্যাঁ এক মিনিট। আচ্ছা, এবার আমাদের কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, যে এই যে আমাদের প্রজেক্টের সাথে কিন্তু এইটারে কানেক্ট করতে হবে। এই এনটিটি ফ্রেমওয়ার্ক কোর যেটা আমি বললাম, এটাকে কিন্তু কানেক্ট করতে হবে। সো আমি কানেক্ট কিভাবে করব, দেখেন যে এই যে আমার যে ফ্রেমওয়ার্কটা, এই যে বিল্ডার, আমি বলছিলাম যে এটাই হচ্ছে সেই ফ্রেমওয়ার্ক যে বানায় দেয় আমার জন্য। এটা এখানে যেমন এরকম এক্সটেনশন দিয়ে এই যে ডিপেন্ডেন্সি ইনজেকশনের যে জিনিসগুলো আপনাদের বলছিলাম, এরকম যে মেথড দিয়ে কি করে কানেক্ট হয়ে যায় না? তো এই ডিবি কনটেক্সট যখন আপনি হচ্ছে
এই যে যখন এন্টিটি ফ্রেমওয়ার্ক কোড যখন আপনি ইনস্টল করেন এইটা, তখন এইটাও কিন্তু এই সার্ভিস ক্লাসে একটা মেথডকে সে এক্সটেন্ড করে রাখছে, যেটার নাম হচ্ছে, খেয়াল করেন, বিল্ডার ডট সার্ভিসেস ডট অ্যাড ডিবি, দেখেন ডিবি কনটেক্সট। অর্থাৎ এই যে আমরা যে ক্লাসটা ডেটা কই গেল, এই যে ক্লাসটা আমরা বানাচ্ছি, এইটা যে আমাদের ডেটাবেসের সাথে কথা বলবে, ঠিক আছে সব, বাট এর সাথে আমাদের প্রজেক্টের কানেকশন দিতে হবে। সেই কানেকশন দেওয়ার জন্য আমরা এই কানেকশনটা এখান থেকে দিব আর কি। তো অ্যাড ডিবি কনটেক্সট, এবং এইখানে আমরা এই টাইপটা দিয়ে দেবো। সেই টাইপটা কি, মাই ডিবি ডেটাবেস কনটেক্সট। এবং এইটা দেওয়ার পরে মানে এখানে একটা দারুণ একটা জিনিস ঘটে, সেটা একটু বুঝতে হবে। একটু ডিফিকাল্ট লাগতে পারে শুরুর দিকে, বাট এটা ডিফিকাল্ট না আসলে, একটু বুঝেন এটা। স্যার program.cs কি স্যার মেইন ক্লাস বা মেইন ক্লাস না আসলে, মানে এইটার থেকে কিন্তু শুরু হয় সবকিছু, ঠিক আছে? মানে আমি যদি স্যার প্রজেক্টটা রান দিতে হ্যাঁ, চাই, হ্যাঁ। তাহলে স্যার কোত্থেকে রান করতে হবে? রান করবেন কোত্থেকে? জি স্যার। রান তো এখান থেকে ক্লিক করলেই রান হয়ে যাবে। মানে মেইন ফাংশন বা মেইন কোনো মেথড লাগবে না এই? না না না, এখান থেকে যেটা হয়, এটাই তো ফ্রেমওয়ার্কের কাজ, যে এই ফ্রেমওয়ার্ক সেখানে আপনার এই পুরো প্রজেক্টটাই যে আপনি যেভাবে ওকে ইনস্ট্রাকশন দিছেন, এই যে এক্সটেনশন মেথড গুলা দিয়ে দিয়ে ওর থলের ডিপেন্ডেন্সি ভরবেন, তারপর ওকে যখন বলবেন যে বিল্ড করে দিতে, ও আপনাকে একটা সফটওয়্যার বানাই দেবে। এটাই সেই একটা ইনস্ট্যান্স আপনাকে বানাই দেবে, সেই মুহূর্তে আপনি বলছেন রান করতে, এখন সে রান হইতেছে। বিল্ডার যেই ক্লাসটা বা এটা মানে এই ক্লাসের ভেতরে কি স্যার হচ্ছে মেইন হ্যাঁ, সেটা তো মেইন নিজের মতন সেট হচ্ছে স্যার? দিলেই আপনাকে একটা বিল্ডার, অর্থাৎ এইটাই সে আপনার ফ্রেমওয়ার্কটাকে বলতে পারেন কাইন্ড অফ, এই সেই বিল্ডার যে আপনার জন্য বানায় দেবে। আচ্ছা তার ভিতরে একটা থলে আছে যার নাম সার্ভিস, তার ভিতরে এই আপনার যতগুলো সফটওয়্যারের এই যতগুলো মডিউল, সব মডিউলগুলোকে রেজিস্টার করে রেখে দেবেন এগুলোর ভিতরে। দেওয়ার পরে ওকে বলবেন যে তোমার ভিতরে তো আমি সবই দিয়ে দিছি এগুলোর ভিতরে, এখন তুমি বানায় দাও, তখন বানায় দেবে। বানায় দেওয়ার পর আপনি ওটাকে রান করে দিবেন। ক্লিয়ার? জি স্যার। মানে আমি বাংলা ভাষায় বলতেছি আর কি। আচ্ছা, এখন খেয়াল করেন, এই যে সার্ভিস, তো আমরা নতুন একটা মডিউল অ্যাড করলাম আমাদের সফটওয়্যারে, সেটার নাম কি, এই যে এনটিটি ফ্রেমওয়ার্ক কোর দিয়ে ডেটাবেজে অ্যাক্সেস করার মতন একটা মডিউল আমরা তৈরি করার চেষ্টা করতেছি, যার বেশিরভাগ কাজই মাইক্রোসফট করে দিয়েছে। এবং আমরা জাস্ট একটা র্যাপার ক্লাস বানাইতেছি। র্যাপার ক্লাস বানানোর পরে সেইটাকে আমরা জাস্ট অ্যাড করতে চাচ্ছি কোথায়, আমাদের মেইন প্রজেক্টে আর কি। তো সেই অ্যাড করার কাজই হচ্ছে এইটা, এই যে সার্ভিস, এই থলের ভিতরে আমরা এটাকে রেজিস্টার করতে যাচ্ছি। তো অ্যাড ডিবি কনটেক্সট দেওয়ার পরে টাইপ দিলাম, দেওয়ার পর এইখানে অপশনস দেয়। আমি একটু কোডটা করে নিচ্ছি, পরে আমি এক্সপ্লেইন করছি জিনিসটা আসলে কি হচ্ছে। অপশনস ডট ইউজ এসকিউএল সার্ভার। স্যার ক্লাসটা মেবি 15 মিনিটে শেষ হয়ে যাবে। ও আচ্ছা, স্যার পরে এই লিংকে তো আবার ঢোকা যাবে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, এই লিংকে কি আবার কাজ করবে? কাজ করার তো কথা। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, মনে মনে হয় ভালো তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যদি এই কোনোভাবে কেটে যায় তাহলে হচ্ছে, স্যারকে বলে দেখি। স্যার আপনার কাছে কি স্যার ভিডিরেন এর লিংক আছে? হ্যাঁ, বিডিএন আছে, বাট এডু মেল দিয়ে যদি ইয়ে করেন মিটস, তাইলে এন্ড হবে না, সমস্যা। আপনার এডু মেল আছে না, হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে লিংকটা ক্রিয়েট করেন। ও আচ্ছা 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 স্যার, ঠিক আছে স্যার, এটা দিয়ে স্যার ওইটা তো স্যার ফোনে সেটআপ করা আছে এডু মেইলটা, স্যার আপনার কি পিসিতে সেটআপ করা আছে? আচ্ছা, আমি লিংক দিয়ে দিচ্ছি, তাইলে আমি দিচ্ছি, সমস্যা। ও আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, আমি তাহলে একটু কন্টিনিউ করতেছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে একটু কন্টিনিউ করি, স্যার লিংক দিয়ে দিচ্ছে। সো এইখানে যেটা হচ্ছে, এই যে অ্যাড ডিবি কনটেক্সট, এইটা এই মেথডটা কিন্তু আমরা বানাই নাই, ঠিক আছে? এটা কিন্তু এই সার্ভিস ক্লাস, এই যে ক্লাসটা না, এইটার ভিতরেও কিন্তু নাই।
তাহলে এইটা আসলো কোত্থেকে এই অ্যাডডিবি কনটেক্সটটা? এইটা আসছে হলো এই যে আমরা যখন এটাকে ইনস্টল করছি আমাদের প্রজেক্টে, এর ভিতরে যে যত কিছু আলাদা আরো অনেক প্যাকেজ আছে, এর মধ্যে কোনো একটা প্যাকেজের কোনো একটা জায়গায় এই সার্ভিস ক্লাসটাকে এক্সটেন্ড করছে। আমি আপনাদের ক্লাসে দেখাইছিলাম যে এক্সটেন্ড কেমনে করে। এক্সটেন্ড করছে এই মেথড দিয়ে। এই জন্য আমরা এখানে এখন এই মেথডটা দেখতে পাচ্ছি। বুঝতে পারছি সবাই? এক্সটেনশন করা আপনাদের দেখাইছিলাম না ক্লাসে সবাইকে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন এই যখন এই সার্ভিস অর্থাৎ এই থলের ভিতরে এই বিল্ডারের যে থলে আছে, থলের ভিতরে যখন সে একটা ডিবি কনটেক্সট অর্থাৎ একটা মডিউল যখন ফেলাই রাখতে চাচ্ছে, এই থলের ভিতরে যখন সে রাখতে চাচ্ছে ওই মডিউলটা, যে মডিউল দিয়ে পর বাকি সব মডিউলগুলো ডেটাবেজে অ্যাক্সেস করবে, তো সেই মডিউলের ভিতরে সে কোন টাইপের একটা ক্লাস বা একটা মডিউল ফেলাচ্ছে? মাই ডেটাবেস কনটেক্সট, যেটা আমরা মাত্র ক্রিয়েট করছি, এই যে এইটা। এবং এইটা হচ্ছে এইটার ভিতরে আবার কাকে ধারণ করে? মেইন ডিবি কনটেক্সটটাকে। ক্লিয়ার? তাহলে তো স্যার অ্যাডডিবি কনটেক্সট যেটা, সেটাও তো হচ্ছে হ্যাঁ। স্যার আরেকটা ক্লাস, যেটা হচ্ছে আবার সার্ভিস হচ্ছে এক্সটেন্ড করছে। এই যে ক্লাসটা এ কি করলো আপনার ডেটা ডিবি কনটেক্সট যেটাই দেখেন, আর ডিবি কনটেক্সট হচ্ছে আপনার এই যে প্যাকেজ যখন ইনস্টল করছেন তার সাথে আসছে। এইটা মনে করেন আলাদা একটা মডিউল, সিম্পলি ভাষায় মনে করেন এইটা হচ্ছে সেই মডিউলটা, যে মডিউলটা ডেটাবেজের সাথে কথা বলবে। সেইটাকে আমরা জাস্ট র্যাপ করছি কি দিয়ে? আরেকটা ক্লাস দিয়ে, আমাদের সুবিধার জন্য। তাহলে এখন আমি কি বলতে পারি? এই ক্লাসটাই আমার পুরো ওই ডেটাবেস জিনিসটাকে রিপ্রেজেন্ট করতেছে, বলতে পারি? জি স্যার, এটা তো স্যার র্যাপার ক্লাস বললেন না। হ্যাঁ, আমি তাহলে এটা বলতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এই মাই ডেটাবেস কনটেক্সট ক্লাসটা হচ্ছে কাকে রিপ্রেজেন্ট করতেছে? পুরো ডেটাবেস রিলেটেড যে মডিউলটা আছে সেটাকে রিপ্রেজেন্ট করতেছে। ওকে, গুড। তাহলে এই যে ক্লাসটা বা এই যে মডিউলটা, এটাকে আমাকে কি করতে হবে? আমার ফ্রেমওয়ার্কের থলে পর্যন্ত পৌঁছে দিতে হবে না? যাতে ওই ফ্রেমওয়ার্কের কাছে যদি পরবর্তী অন্য কোনো মডিউল, এই যে অন্য যেসব মডিউলগুলো আছে, তারা যখন চাইবে যে আমি ডেটাবেসে অ্যাক্সেস করতে চাই, তখন তাকে দিতে হবে না যে এই নাও সেই মডিউল, এই মডিউলের মাধ্যমে তুমি অ্যাক্সেস করতে পারবা? জি স্যার, আমি বলতেছিলাম যে স্যার ওই যে অ্যাডডিবি কনটেক্সট যেটা ছিল, সেটাও তো স্যার হ্যাঁ, একটা ক্লাসই অ্যাকচুয়ালি, এটাই এইটা বলতেছি। এটা এই যে স্যার সার্ভিসেস এটা ডট একটা অ্যাডডিবি মেথড। কনটেক্সট। এই সার্ভিস আছে থলে ক্লাস, বাট এইটা কি একটা মেথড। ক্লিয়ার? তো এই মেথড যখন আমি কল করতেছি, সেই এই মেথডটা আসলে কোথায় আছে? এটা দেখেন কোথায় আছে। এটা কিন্তু একটা এক্সটেনশন মেথড। এটা ইমপ্লিমেন্ট করছে কে? এখানে কিন্তু সেটা দেয়াও আছে। দাঁড়ান আমি আপনাদের দেখাচ্ছি এটা কোথায় রয়েছে। এই দেখেন বলছে রেজিস্টার্স দ্য গিভেন কনটেক্সট অ্যাজ আ সার্ভিস ইন দ্য আই সার্ভিস কালেকশন। তো এইটার কাজই হচ্ছে বেসিক্যালি আপনার এই যে আপনার এই যে লাইব্রেরিটা আছে বা যেটাকে বলতে পারি কি মানে মডিউলটা আছে, সেইটাকে সে এই থলের ভিতরে জাস্ট রেখে দেবে। এইটাই হচ্ছে এইটার কাজ, এতটুকুই, নাথিং এলস। ঠিক আছে? আচ্ছা, এবং সে যেটা রাখতেছে সেটা টাইপ কি? ওই যে টাইপটা আমরা বানাইছি, মাই ডেটাবেস কনটেক্সট, মানে এইটাকেই সে বেসিক্যালি এইটার মধ্যে রাখবে। আচ্ছা, এবার এইখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি আবার, যে এটা কি আসলে। তো এখানে একটা 2-3 ভাবে কাজ করে জিনিসটা। একটা হচ্ছে প্রথমে এই মেথডটা কল হয়। কল হওয়ার পরে এই মেথডটা কোথায় আছে? এই ফ্রেমওয়ার্কের কোনো এক জায়গায় আছে। তো যখন কল হয় তখন সে আমাদেরকে বলে যে কল করার সময় তুমি একটা আমাকে ফাংশন পাস করবে, এটাকে বলা হয় কল ব্যাক। এইটুক জিনিসকে বলা হয় কল ব্যাক ফাংশন। তো আমি যখন এইটা কল করলাম, এই মেথডটা কল করলে এই প্যাকেজের মধ্যে কোনো একটা ফাংশন কল হয়েছে, যেটার নাম হচ্ছে অ্যাডডিবি কনটেক্সট। সে আমাকে ওই ফাংশনটা যখন কল হয়েছে তার ভিতরে সে এইটা পাইছে না অ্যাজ আ আর্গুমেন্ট। জি স্যার। আচ্ছা, আমি আবারও বলতেছি, দেখেন যখন এই মেথডটা কল হয়েছে, এই মেথডটা কোথায় আছে? এই ফ্রেমওয়ার্কের কোন এক জায়গায় আছে। তো এই মডিউলের কোন এক জায়গায় আছে, সোজা কথা। তো যখন এইটা কল হয়েছে তার মানে এর ভিতরে কোন একটা জায়গায় কল হয়েছে। যখন কল হয়েছে তখন সে কিন্তু এইটা পাইছে কি অ্যাজ আ আর্গুমেন্ট, অ্যাজ অ্যান আর্গুমেন্ট পাইছে। তখন সে কি করে? এই আর্গুমেন্টটা দেখে যে আচ্ছা এইটাও তো একটা ফাংশনই, আর এইটার নামই হচ্ছে কল ব্যাক ফাংশন। তার জন্য তো সে কি করে? সেই ফাংশনটা কেমন দেখেন, একটা এই ফাংশনটাই ইটসেলফ আবার একটা কি নাই, আর্গুমেন্ট নাই, যেটা নাম হচ্ছে অপশনস, এবং সেই অপশনসের ভিতরে আবার একটা মেথডকে কল করে দেয়। এখন ওই যে ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কের ভিতরে যে কোডটা লেখা আছে সেখানে কি করে? এই অপশনসের জায়গায় সে আরেকটা অবজেক্ট পাঠায়, যে অবজেক্টের ভিতরে একটা মেথড হচ্ছে কি ইউজ এসকিউএল সার্ভার।
তখন আবার তারই একটা মেথড কল হয় এবং এইটা যখন কল হয় তখন এইখানে আপনি কি করবেন, আপনার কানেকশন স্ট্রিংটা পাস করবেন। যদি এটা বুঝতে সমস্যা হয় আপনারা এটা বারবার ট্রাই করবেন এবং এটা ঘাঁটবেন, ঠিক আছে? আমি আর এসে যাচ্ছি না আরকি। এটা একটু নিজেদের ঘাঁটতে হবে, ঠিক আছে? একবারে কিন্তু সব বোঝা যাবে না। builder dot configuration dot get connection string। আচ্ছা, এখানে আমি এখন আমার একটা কানেকশন স্ট্রিংটা আমি রাখবো এখানে কোনো একটা জায়গায়, সাপোজ এখানে রাখি। তো আমার ডেটাবেজে কানেক্ট দেখলাম যে যদি আমি কানেক্ট করতে চাই তাহলে কি করতে হয়, কানেকশন টি স্ট্রিংস, কানেকশন স্ট্রিংস, সাপোজ নাম দিতে পারি অনলাইন স্টুডেন্ট। আচ্ছা, এখানে আমার কানেকশন স্ট্রিংটা রাখতে হবে, ঠিক আছে? তো কানেকশন স্ট্রিং একটা ফরম্যাট মনে আমি অলরেডি রাখছিলাম, হ্যাঁ, যেরকম এই একটা। সো এইখানে এই যে আমি কানেকশন স্ট্রিংটা আমার কি হবে দেখেন, সার্ভার হচ্ছে এইটা যেটা আমি দেখাইছিলাম ওই ক্লায়েন্ট সফটওয়্যার দিয়ে যখন ডেটাবেজ ইঞ্জিনে কানেক্ট করছিলাম তখন। ডেটাবেজের একটা নাম দিই, সাপোজ নাম দিলাম অনলাইন স্টুডেন্টস। ট্রাস্টেড কানেকশন ট্রু দিলাম, আর একটা জিনিস দিয়ে দেবো সেটা হচ্ছে ট্রাস্ট সার্ভার সার্টিফিকেট সমান ট্রু। এটা বুঝতে পারছেন কেন এই যে জিনিসটা কেন দিলাম? জি স্যার। আচ্ছা, জি স্যার, ওই যে মার্কিং দিয়ে আসলেন যে। হ্যাঁ এক্স্যাক্টলি। তো আমি এটা ওখানে দিয়ে দিলাম, ঠিক আছে? কারণ কি আমার যখন এই প্রজেক্ট সফটওয়্যারটা রান করব তখন কিন্তু আমাদের এই যে প্রজেক্টটা এটাও তো একটা সফটওয়্যারই তো, তাই না? এটাও তো রান হবে। তা যখন হবে সে কিন্তু ডেটাবেজে কানেকশন করতে চাবে। তখন এই সফটওয়্যারটাই তখন অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে বিহেভ করবে এবং সে বিশ্বাস করতে চাবে না যে ওই ইঞ্জিনটা মানে আসলে ভ্যালিড। এইজন্য আমরা ওকে বলে দেবো কি যে বিশ্বাস করতে, ঠিক আছে? এই যে এখানে বলে দিচ্ছি। তাহলে এটার নাম কি? অনলাইন স্টুডেন্ট। তাহলে এটা আমি এখন এখানে দিয়ে দিই। কনফিগারেশন স্ট্রিং থেকে সে নিবে হচ্ছে এইটা অনলাইন স্টুডেন্ট। ওকে। আচ্ছা, আমাদের একটা নিউ লিঙ্ক দিয়েছে, আমরা সবাই এই লিঙ্কটাতে ঢুকে যাই, ঠিক আছে? একটা নিউ দেখেন লিঙ্ক দেওয়া আছে, আপনাদের লিঙ্কটাতে ঢুকে যান সবাই। আমি এটা কেটে দিলাম, ঠিক আছে?
ওকে, সো এখানে আমরা যেটা দেখতেছি যে এখানে একটা এই লাইনটাই হচ্ছে একটু বুঝতে হবে সবাইকে, যেখানে আসলে কি হলো। সো এই যে প্রোগ্রাম সিএস, এইটা হচ্ছে আমাদের এই যে আমাদের ফ্রেমওয়ার্কটা, সেই ফ্রেমওয়ার্ক আমাদের হয়ে অ্যাপ্লিকেশন বানায় দেয়। শোনা যাচ্ছে তো আমাকে? শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। আচ্ছা, সো আমি আরেকবার রিফ্রেশ করছি সবার জন্য, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের ফ্রেমওয়ার্ক। সেই ফ্রেমওয়ার্কের ভিতরে একটা থলে আছে মনে করি। এই থলের ভিতরে সে এই সফটওয়্যারে যতগুলো আলাদা আলাদা মডিউল হবে সেই সব মডিউলগুলোকে সে রাখবে। এখন যেহেতু একটা এমভিসি সফটওয়্যার, সেই এমভিসি রিলেটেড যত মডিউল আছে সেগুলো সে এর ভিতরে রাখলো। এই যে মেথডটা, এই মেথডটা কে বানাইছে? এই মেথডটা এই যে এক্সটেনশন মেথড, এটা আর একটা কোন একটা ক্লাস বানাইছে, ঠিক আছে? আচ্ছা, তো এই এমভিসি রিলেটেড এনেবল করার জন্য জিনিসপাতি। এখন আমরা একটা নতুন জিনিস মডিউল অ্যাড করেছি, সেই মডিউলটা কি করতে পারে? ডেটাবেসের সাথে কানেক্ট করতে পারে। তাহলে এই মডিউলটা কিসের ভিতরে আছে? এইটার ভিতরে আছে। এইটার কোন একটা ডিপেন্ডেন্সির ভিতরে থাকতে পারে। এখন সেটার ভিতরেও কিন্তু একটা মেথড আছে, এই মেথডটা ইমপ্লিমেন্ট করা আছে, এবং সে কি করে? এই মেথডটাকে যদি কল করে দেয়, তাহলে সে এই থলের ভিতরে ওই ডিপেন্ডেন্সি গুলো সব কি করে দেবে? এর ভিতরে রেখে দেবে। আচ্ছা, এখন সেই মেকানিজমটা আমি কিভাবে করতেছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, খেয়াল করেন। মেকানিজমটা কি? মেকানিজমটা হচ্ছে, প্রথমে আমি তো মেথডটাকে কল করলাম। এইটা জাস্ট কি মিন করে? এটা মিন করে যে আমি যে জিনিসটার ভিতরে রাখবো সেটা আসলে কি এই টাইপের হবে, অর্থাৎ এই যে র্যাপার ক্লাস টাইপের। এইটাই তো সেই মডিউল, এইটা দিয়েই তো আমার ডেটাবেসের সাথে সব কানেকশন হবে। তাহলে এইটাকে আমি রাখতে চাই। ওকে, এখন এতটুকু বুঝলাম। এখন যখন আমি মেথডটাকে কল করতেছি, আমি কি দিতেছি তাকে? আমি কিন্তু তাকে একটা এই ফাংশনটা দিতেছি জাস্ট, ঠিক আছে? আমি তাকে এতটুকু এই ফাংশনটা দিতেছি। তাইলে এই ফ্রেমওয়ার্কের ভিতরে যে মেথডটা আছে সে কিন্তু আমার এই ফাংশনটা পাচ্ছে, এই যে কালার করা ফাংশনটুকু পাচ্ছে। সে কি করে? এই ফাংশনটাকে কল করে, অর্থাৎ এই ফ্রেমওয়ার্কের ভিতরে যে ফাংশনটা হচ্ছে, এই যে ফাংশনটা, এই অ্যাডডিবি কনটেক্সট ফাংশন, সে তো পেলো এতটুক, এবং সে দেখলো যে এতটুকু আসলে কি, এটা একটা ফাংশন। তখন সে এই ফাংশনটাকে কল করে দেয়, এবং কল করার সময় সে কি দেয়? একটা অবজেক্ট পাস করে। সেই অবজেক্টটার নাম আমি কি হিসেবে নিছি? এখানে অপশনস হিসেবে নিছি। আসলে সে আমাকে কি এই ফ্রেমওয়ার্কের ভিতরে সে যখন আমার এই ফাংশনটা কল করে, সে আসলে আমাকে কি অপশন দেয় জানেন? সে আমাকে দেয় হচ্ছে এই ফ্রেমওয়ার্ক যতগুলা ডেটাবেসের সাথে হ্যান্ডেল করতে পারে ওই সব অপশনগুলো আমাকে এসে দেয়, যে এই নাও তোমাকে অপশনগুলো সব দিয়ে দিলাম, তুমি কোনটা ইউজ করতে চাও করো। তখন আমি আবার তাকে বলে দিচ্ছি এখানে যে আমি কিন্তু এসকিউএল সার্ভার ইউজ করব, অর্থাৎ এই অপশনের ভিতরে এসকিউএল সার্ভার মেথডটাকে আমি কল করে দিচ্ছি। তখন এই ফ্রেমওয়ার্ক বলে, ও আচ্ছা ঠিক আছে, তুমি এসকিউএল সার্ভার ইউজ করতে চাও, ঠিক আছে। তো এই ফ্রেমওয়ার্কের ভিতরে আবার কোথাও এক জায়গায় এই জায়গায় এই মেথডটাও লেখা আছে, ইউজ এসকিউএল সার্ভার মেথডটা। এই জন্য দেখেন এটা এক্সটেনশন মেথড। এবং সে যখন এই মেথডটাকে কল করে, তখন আমি তার ভিতরে আবার বলে দিচ্ছি যে এইটা হচ্ছে কানেকশন স্ট্রিং। এই কানেকশন স্ট্রিং কোত্থেকে পেলো? বিল্ডার, অর্থাৎ এই ফ্রেমওয়ার্কের কনফিগারেশনের গেটস কানেকশন স্ট্রিং এই মেথড কল করে তার ভিতরে যখন আমি এইটা দিচ্ছি, তখন সে কি করে? এই এতটুক পার্ট আসলে কি করে জানেন? এতটুক পার্ট হচ্ছে এই অ্যাপ সেটিংস এর ভিতর থেকে এতটুককে তুলে নিয়ে আসে জাস্ট, কারণ এটার কন্ট্রোল তো বিল্ডারের হাতে আছে, ঠিক আছে? তো বিল্ডার কি করতেছে? এই জায়গাটায় কানেকশন স্ট্রিংটা দিয়ে দিচ্ছে জাস্ট এতটুক। এইবার জিনিসটাকে চিন্তা করেন যে এই এতটুক পোরশন আমার গেল হচ্ছে এই প্যাকেজগুলোর কাছে। এই প্যাকেজ আবার এটাকে কল করে দেয়, এই এতটুকু অংশ কল করার সময় এখানে এই প্যাকেজ যতগুলা ডেটাবেস হ্যান্ডেল করতে পারে সেই সবগুলোর একটা অবজেক্ট দিয়ে দেয়, অপশনস। আর আমি তাকে কি বলতেছি? ওই অপশনস গুলোর থেকে আমি এসকিউএল সার্ভারটা ইউজ করতে চাই, এবং এখানে আমি কি দিচ্ছি? কানেকশন স্ট্রিংটাও দিয়ে দিচ্ছি। সো এইটার পরে কি করবে? এই ফ্রেমওয়ার্কটা সে কানেকশনটা এস্টাবলিশ করতে পারবে। বুঝতে পারছো এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা, এবার খেয়াল করি। এবার আমরা এখানে যাব, আমাদের ডেটাবেস কনটেক্সটে যাব। তাহলে ওকে, আমাদের ফ্রেমওয়ার্কের সাথে কানেকশন দেওয়া শেষ। এখন ডেটাবেস রিলেটেড যত কাজ করার দরকার সব আমরা কোথায় করব? এইখানে করব, ঠিক আছে? আর কোনো একটা অন্য মডিউল, সেটা হইতে পারে কন্ট্রোলার, এটা আরেকটা মডিউল মনে করি, এটা তো আরেকটা মডিউল। সে কি হ্যান্ডেল করে? সে হোম পেজের হ্যান্ডেল করে সবকিছু। তাহলে এই মডিউল যদি কখনো ডেটাবেসের সাথে কিছু করতে চায়, তাহলে তার কাকে লাগবে? কোন মডিউলকে লাগবে? এই মডিউলকে লাগবে। বুঝতে পারছি? আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে আমাদের ডেটাবেসে আমরা চাচ্ছি একটা টেবিল থাকুক। তো আমরা টেবিলটা কিভাবে বানাইতে পারি?
এটা একটা কিন্তু পয়েন্ট। তো আমরা আগে যেটা করতাম যে ধরেন ডেটাবেসে আমরা আগে সব টেবিল বানাই আসে তারপর কোড করতে বসতাম, তো ওইটা ডেটাবেস ফার্স্ট একটা অ্যাপ্রোচ ছিল। বাট আমরা এখন শিখবো কোড ফার্স্ট অ্যাপ্রোচ, অর্থাৎ আমরা এখান থেকে কোড করে ফেলবো, কোড করে আমরা এমন একটা কিছু করব যে অটোমেটিক আমাদের ডেটাবেস তৈরি হয়ে যাবে, এবং পরবর্তীতে যা কিছু চেঞ্জ করার আমরা সবসময় চেঞ্জ করব কোথায়, কোডে, এবং ডেটাবেসের যে চেঞ্জগুলো দরকার সেটা অটোমেটিক হবে কোনো একভাবে, সেটা আমরা এখন একটু দেখি। তো আমরা প্রথমে এখানে একটা কনস্ট্রাক্টর বানাই এই ক্লাসে, সেটা হচ্ছে এরকম না, সিটিওআর, এটা শর্টকাটটা দেখে নেন সবাই, সিটিওআর, এটা দিলে কনস্ট্রাক্টর তৈরি হয় একটা, ঠিক আছে। তো এই কনস্ট্রাক্টরের ভিতরে, এই কনস্ট্রাক্টরের ভিতরে দেখেন আমি কি দিব, এখানে হচ্ছে ডিবি কনটেক্সট অপশনস, ডিবি কনটেক্সট অপশনস মাই ডেটাবেস কনটেক্সট, আমি এটা বুঝাইতেছি এটা জিনিসটা আসলে কি, অপশনস, দেন বেস অপশনস, দ্যাটস ইট। আচ্ছা এখানে কি হলো তাই না, সো আমি যেটা বললাম যে এই যে এটা হচ্ছে আমাদের র্যাপার ক্লাস, এবং এই মডিউলটাই হচ্ছে আমাদের ডেটাবেসকে অ্যাক্সেস করে, ভালো কথা। তো এই র্যাপার ক্লাস তো আসলে কিছু না, মেন জিনিস হচ্ছে কোনটা, এই ডিবি কনটেক্সট ক্লাসটা। এবং যদি আমি ডিবি কনটেক্সটের উপর হবার করি, খেয়াল করেন কি লেখা আসতেছে, একটা বড় জিনিস লেখা আসতেছে, আর ডিবি কনটেক্সট ইনস্টেন্স, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আর ডিবি কনটেক্সট ইনস্টেন্স রিপ্রেজেন্ট আ session with the database and can be used to query and save instance of your entities. আচ্ছা, এন্টিটি মানে মনে করেন টেবিল, মানে সোজা বাংলায় সে বলতেছে এই ডিবি কনটেক্সট হচ্ছে একটা ইনস্টেন্স বা একটা অবজেক্ট যেটা যেটা হ্যান্ডেল করতে পারে যে কোনো রকমের কুয়েরি তোমার ডেটাবেস টেবিলের সাথে, এবং সে আরো রিপ্রেজেন্ট করে একটা সেশন ডেটাবেসের সাথে। দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট, একটা সেশন আর একটা হচ্ছে কুয়েরি করা। তো আমরা এইটা একটু দেখে আসি যে আসলে জিনিসটা কি, ক্লিয়ার? তাহলে আমরা এখন দেখবো এই যে কনটেক্সট আসলে কি। আচ্ছা, তো যখন আমাদের এই একটা যে অ্যাপ্লিকেশন আমরা বানাচ্ছি, এই যে অ্যাপ্লিকেশন আমরা বানাচ্ছি, এইটা যখন রান হবে, ঠিক আছে, তখন সে বেসিক্যালি কি করবে, যখন এই যে এখানে তো আমরা দেখলামই যে মডিউল তো অ্যাড হয়ে গেল, রাইট, মডিউল তো অ্যাড হয়ে গেল, অ্যাড হওয়ার পর যখন এই যে রান হবে, রান হওয়ার সাথে সাথে রান হওয়ার সাথে সাথে সে কিন্তু ডেটাবেজে একটা কানেকশন ক্রিয়েট করার চেষ্টা করবে। তো ওই যে অংশটাতে আমরা ক্লাসটা বানাইছি র্যাপার ক্লাস, এটা ধরেন সেই র্যাপার ক্লাস, এই র্যাপার ক্লাস কিন্তু আমার এই ডেটাবেজের সাথে মনে করি কানেকশন বানাতে চাচ্ছে, ক্লিয়ার, ডেটাবেজের সাথে। তো কানেকশন তৈরি করতে গেলে কিভাবে হবে, ওই যে এইটাও কিন্তু কাইন্ড অফ একটা ক্লায়েন্ট হিসেবে এখন কাজ করতেছে এই র্যাপার ক্লাসটা। এই ক্লায়েন্ট হিসেবে যদি সে ডেটাবেজের সাথে কানেকশন করতে চাই, তখন কিন্তু তার একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে যে এই ডেটাবেজের কানেকশন স্ট্রিং তার প্রয়োজন না, এই ডেটাবেজের ক্রেডেনশিয়াল তো তার প্রয়োজন যদি কানেকশন করতে চাই। তো এই এই যে এই জায়গাটাতেই কিন্তু সেটা হচ্ছে, এই যে এইখানে কিন্তু তাকে ওই অপশনসগুলো দেয়া হবে, ঠিক আছে, কনটেক্সটের জন্য যা যা অপশন লাগবে সব এখানে ছেড়ে আসবে। বেসিক্যালি এই ক্লাসটা যেটা করে, সে এই যে ডেটাবেজের সাথে একটা কানেকশন স্ট্যাবলিশ করে, এবং কানেকশন স্ট্যাবলিশ করতে গেলে কি কি লাগে, ওই যে আমরা দেখছিলাম এই ডেটাবেজের সার্টিফিকেট তার কাছে যাবে, দেন এইখান থেকে সে ভ্যালিডেট করবে, দেন একটা স্ট্রিং তৈরি করবে লম্বা, সেই স্ট্রিংটা এর কাছেও যাবে, দেন যখন দুইটার কাছে ডিক্রিপ্ট করে ঠিকঠাক ভাবে স্ট্রিংটা পৌঁছায় গেল, তখন আমরা বলতেছি এই যে মোমেন্টটা, যে একটা এসিমেট্রিক, অর্থাৎ ওই যে আরএসএ ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে এই যে পাবলিক কি প্রাইভেট কি সব আদান প্রদান হলো, এর সার্টিফিকেট এর দিল, সবকিছু ঠিকঠাক করার পরে একটা কমন একটা স্ট্রিং এখন দুইজনের কাছেই আছে, এই যে মোমেন্টটা, এই যে এক্সাক্ট মোমেন্টটা, এইটাকে বলা হয় দ্য সেশন হ্যাজ এস্টাবলিশড। এইটাই সেই সেশন এস্টাবলিশন, বুঝতে পারছি? এই পর্যন্ত কি সবাই বুঝছি? জি স্যার। আচ্ছা, এখন যদি আপনি এই সেম ক্লাসটা যদি আপনি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করেন, তাহলে আরো একটা অবজেক্ট ক্রিয়েট হবে, এবং সেই অবজেক্ট সে কি করবে, সে একইভাবে ওই ডেটাবেজে আবার একটা হ্যালো মেসেজ পাঠাবে, সে তাকে সার্টিফিকেট দিবে, সে ভ্যালিডেট করবে, সে একটা স্ট্রিং বানাবে, এই সেই স্ট্রিংটা এখানে পাঠাবে, এর কাছে আর একটা স্ট্রিং থাকবে, তখন এও আর একটা কমিউনিকেশন এস্টাবলিশ করলো, তখন এটা হচ্ছে আরেকটা সেশন। তাহলে একটা ডেটাবেস কিন্তু একই সাথে মাল্টিপল সেশন হ্যান্ডেল করতে পারে, এটা মনে রাখবেন সবাই। একটা ডেটাবেস একই সাথে কি করতেছে, মাল্টিপল সেশন হ্যান্ডেল করতে পারে, ক্লিয়ার?
তাহলে সেশন মানে কি আপনারা বলেন তো আমাকে, একজন, যে কোনো একজন। যে কোনো একজন বলেন সেশন মানে কি আসলে। আমি জাস্ট সিম্পলি শুনতে চাই আসলে সেশন জিনিসটা কি। স্যার ওই যে দুইটা স্ট্রিং মানে আদান প্রদানের পরে যে সিমেট্রিক একটা কি বললেন না, সিমেট্রিক, হ্যাঁ হ্যাঁ, ওইটার রাইট, পরে মানে যে কি হয় সেটাই হচ্ছে সেশন। রাইট, মানে বেসিক্যালি হচ্ছে ধরেন আপনি ডেটাবেজ, আমি হচ্ছে ক্লায়েন্ট, বা আমি হচ্ছে ওই কোড, বা আমি হচ্ছে ওই র্যাপার ক্লাস, হোয়াটএভার, আমি হচ্ছি ক্লায়েন্ট বেসিক্যালি। তো আমি আপনার সাথে কমিউনিকেশন করব। তো কমিউনিকেশন করার আগে আমি কি করব, আপনাকে বলবো যে আপনার সার্টিফিকেট আমাকে দেখান, তখন আপনি আমাকে আপনার সার্টিফিকেট দিবেন। আমি ওই সার্টিফিকেট থেকে আপনার হচ্ছে পাবলিক কিটা বের করে একটা স্ট্রিংকে এনক্রিপ্ট করে আপনাকে পাঠাবো। আপনি যদি সত্যি ওই সার্ভারের মালিক হন, আপনার কাছে প্রাইভেট কি আছে সেইটা দিয়ে এবার আপনি কি করবেন, আপনি ওই স্ট্রিংটাকে ডিক্রিপ্ট করে আপনার কাছে ওই সেম স্ট্রিং থাকলো, তাহলে আমার কাছেও যে স্ট্রিং আছে আপনার কাছেও সেই স্ট্রিং আছে। এই যে অবস্থাটা এখন, যে আপনার কাছে স্ট্রিং আছে আমার কাছে স্ট্রিং আছে, এইটাকে বলা হয় সেশন হ্যাজ এস্টাবলিশড। আর এর পরবর্তীতে যা কমিউনিকেশন করব সব এই সেম স্ট্রিং দিয়ে আমি কি করব, এনক্রিপ্ট করব, আর আপনি ওই স্ট্রিং দিয়ে আবার ডিক্রিপ্ট করবেন। তখন এটা হয়ে গেল কি সিমেট্রিক এনক্রিপশন। ক্লিয়ার? এইটাই কিন্তু হচ্ছে ডটনেটের ভিতরে। জি স্যার। আচ্ছা, ওকে, গুড। এখন এবার আমরা মেন জায়গায় যাই। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে এই যে কনটেক্সট, একটা করে কনটেক্সট ক্রিয়েট করা মানেই বেসিক্যালি এই সেশন এস্টাবলিশ করা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, যেটাতে অনেকে ভুল করে, যে এই একটা যে কনটেক্সট ক্রিয়েট হলো, এই যে একটা কনটেক্সট ক্রিয়েট হলো, এই একটা কনটেক্সট দিয়ে অ্যাট আ টাইম আপনি একটা করে রিকোয়েস্ট করতে পারবেন। রিকোয়েস্ট বলতে কি, মানে একটা আর কি আপনার মানে ডেটাবেস রিলেটেড রিকোয়েস্ট আপনি করতে পারবেন। এমন করতে পারবেন না যে আপনি প্যারালালি অনেকগুলো রিকোয়েস্ট আপনি একটা কনটেক্সটের মাধ্যমে হ্যান্ডেল করবেন। এনটিটি ফ্রেমওয়ার্ক এইটা সাপোর্ট করে না। সে একটা কনটেক্সটে একটা মাত্র কি রিকোয়েস্ট একবারে হ্যান্ডেল করে। হ্যাঁ, আপনার যদি মাল্টিপল প্যারালালি কোনো কাজ করা লাগে, আপনি এরকম মাল্টিপল কনটেক্সট ক্রিয়েট করে নেবেন। মাল্টিপল কনটেক্সট ক্রিয়েট করে আপনি সেখানে ডিফারেন্ট ডিফারেন্ট কুয়েরি করতে পারেন। তখন সেটা চাপটা গিয়ে পড়ে কারো উপরে, ডেটাবেজের উপরে। ডেটাবেজ এটা জানে কিভাবে হ্যান্ডেল করতে হয়। ক্লিয়ার? জি আচ্ছা, স্যার। ওকে, এবার আমরা তাহলে এই পর্যন্ত বুঝলাম। এখন দেখেন, আপনি যদি এই কনস্ট্রাক্টর হয়ে গেল, এবার ধরেন আপনি একটা টেবিল বানাইতে চান। তাহলে টেবিল বানাইতে গেলে আমরা কি করব, এইখানে আমরা একটা প্রপার্টি লিখব। কি প্রপার্টি? সেটা হচ্ছে ডিবি সেট। ডিবি সেট। এবং আমরা এটার নাম কি দিব? সাপোজ আমরা একটা টেবিল বানাবো, টেবিলটার নাম কি দিয়া যায়? সাপোজ আমরা স্টুডেন্ট টাইপের একটা টেবিল বানাইতে চাচ্ছি। তাহলে আমরা কি করতে পারি, এখানে একটা, আচ্ছা, টেবিলগুলো সবসময় নাম হয় হচ্ছে এনটিটি, মনে রাখবেন। ঠিক আছে, এনটিটি নাম দেওয়াটা আছে একটা স্ট্যান্ডার্ড ব্যাপার। আমরা নাম দিলাম এনটিটিস, এবং এটার ভিতরে একটা ক্লাস বানালাম, নাম দিলাম সাপোজ অনলাইন স্টুডেন্ট। ওকে, দেন আমি বা ও স্টুডেন্ট নাম দিই। আচ্ছা, এর ভিতরে আমরা কিছু বাঞ্চ অফ ফিল্ড রাখতে পারি, যেমন পাবলিক, গুইড। আচ্ছা, গুইড আছে ইউনিক আইডি জেনারেট করে, ঠিক আছে, বা আমরা ইন্টিজার দিয়ে দিতে পারি, আপাতত সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা গুইড দিয়ে দিই, এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। আচ্ছা, এইখানে দেখেন, এইখানে একটা অদ্ভুত একটা সিনট্যাক্স আছে। এটা কিন্তু সি প্লাস প্লাসে আমরা দেখি না জেনারেলি। যে পাবলিক ইন্টিজার, এটা তো টাইপ বুঝলাম যে গুইড, এটা একটা ইউনিক আইডি জেনারেট করবে, ঠিক আছে, বাট এইটা কি? গেট অ্যান্ড সেট। তো জেনারেলি যেটা হয়, আমরা জেনারেলি সি প্লাস প্লাসে এরকম দেখি, এরকম দেখি। পরবর্তীতে আমরা কি করি, আমরা এখানে মেথড লিখি, যে ইন্টিজার, সরি স্ট্রিং গেট নেম, এটা দিলে তখন আমরা কি কি রিটার্ন করি? নেম। স্ট্রিং, সরি ভয়েড, ভয়েড সেট নেম, এরকম করি না আমরা? আমরা এরকম করি তো নাকি? জি স্যার। স্যার। জি স্যার, এনক্যাপসুলেটেড থাকে, হ্যাঁ, এনক্যাপসুলেটেড থাকে আর কি। মানে এটা আমরা কখন করি? যখন হচ্ছে ধরেন আমাদের হচ্ছে এই এই মেথড গুলাকে আমরা ডিরেক্ট করতে দিতে চাই না, তখন হচ্ছে মানে অ্যাক্সেস যাতে কেউ না করতে পারে, তখন আমরা এরকম করে কিন্তু করি। বাট দেখেন, এই একটা নেমের জন্য 1 লাইন 2 লাইন 3 লাইন আপনার লেখা লাগতেছে। তো এইটা ডটনেট খুব সিম্পল করছে। সে কি করছে, যে এই দুইটা আপনার লেখার দরকার নেই, আপনি জেনারেলি এই নেমের পরে জাস্ট কি লিখে দিবেন?
সমান এই যে নেম, দেন হচ্ছে অর্থাৎ এইভাবে করবেন পাবলিক এই যে আপনি জাস্ট এটাকে বলে গেট আর সেটার। এই আইডির পরে যখন গেট আর সেট দেন তখন সে কি করে আন্ডার দা হুড ওই দুইটা মেথড সে লিখে দেয়, কিন্তু আপনাকে আর লেখা লাগে না। বুঝতে পারছি? কিন্তু স্যার পাবলিক লিখলে স্যার গেটার সেটার কেন হ্যাঁ লাগবে? পাবলিক হয়ে যাবে, কিন্তু আপনাকে ওই যে লেখা লাগতো না যে গেট সেট এরকম লেখা লাগতো না, জি স্যার। এইটার আপনার লেখা লাগবে না আর কি। ক্লিয়ার? হ্যালো? জি স্যার, মানে আচ্ছা। কোশ্চেন করতেছিলাম স্যার যে পাবলিক যদি করে দেই তাহলে হুম, হুম। স্যার গেটার সেটার কেন লাগবে? তখন তো পাবলিক কি দেখবে? আচ্ছা ধরেন আপনি এরকম চিন্তা করেন যে সাপোজ মানে এই জিনিসটা চিন্তা করেন এইভাবে যে সাপোজ আপনি একটা কনস্ট্রাক্টর, এটাতে আপনি ডিরেক্ট একটা অবজেক্ট বানায় ফেলবেন, ঠিক আছে? হ্যালো? মানে ধরেন ডিরেক্ট একটা অবজেক্ট বানায় ফেলবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো কিছু লেখা লাগবে না এখানে। আপনার অটোমেটিক একটা অবজেক্ট ক্রিয়েট করলে অটোমেটিক সে নিয়ে নেবে, যেটা আইডি সেটা আইডি নিয়ে নেবে, যেটা নেম সেটা নেম নিয়ে নেবে, ঠিক আছে? জি স্যার। এছাড়া আপনি যে কোশ্চেনটা করছেন দ্যাটস আ গুড কোশ্চেন। হুম। আচ্ছা দেখি আমি ডিরেক্ট এখনই সার্চ দিই। এটা আমার আমার আরেকটু জানা দরকার তাইলে। দেখি তো। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেন। এটা একটা ভালো ইউজ। যে এখানে এটা তো প্রাইভেট প্রপার্টি তাই না? ফিল্ড। ঠিক আছে? কিন্তু ধরেন এটা হচ্ছে নেম, ক্লিয়ার? তো নেমে দেখেন যদি আপনি সাপোজ হচ্ছে আ মা এটা মানে হচ্ছে যে যদি আপনি কখনো চান যে নেমটা কি, তখন সে কি রিটার্ন করতেছে? নেমটা, ঠিক আছে? আর আপনি যদি কোনো একটা ভ্যালু দেন সে সেটাকে কি করে দেয়? সেট করে দেয়। যেটা আমি মাত্রই বললাম যে এটা আসলে কি করে আন্ডার দ্য হুড, ঠিক আছে? কিন্তু এটা পারসন আচ্ছা এখানে আরেকটা অপশন বলছে যে দ্য প্রোগ্রামার ক্যান চেঞ্জ ওয়ান পার্ট অফ দ্য কোড উইদাউট এফেক্টিং দ্য আদার্স। না এটা তো মেক সেন্স করে না অতটা। দাঁড়ান আরেকটু আচ্ছা এটা খুঁজে বের করতে হবে। আরো কোনো ভালো সলিড রিজন অবশ্যই থাকবে। আমি যেটা বলছি এটা একটা রিজন, বাট আরো ভালো সলিড রিজন অবশ্যই থাকবে। আমি খুঁজে বার করে ক্লাসমেটে পোস্ট দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? এখন টাইম ওয়েস্ট না করি আর। ঠিক আছে? আপনার ওইটা আমি কোয়েরিটা আমি তুলে রাখতেছি, ঠিক আছে? পরবর্তী আমি আপনার আনসারটা দিব ইনশাআল্লাহ। জি স্যার, শিওর স্যার। আচ্ছা। তাহলে এখানে হচ্ছে আমরা আরো কয়েকটা ফিল্ড রিফাইন করি এই স্টুডেন্টের জন্য। একটা যেমন আইডি, একটা হলো নেম, দেন হচ্ছে আরেকটা নাম দিতে পারি পাবলিক, সাপোজ স্ট্রিং, ফোন, ঠিক আছে? ফোন। স্যার পরে দেখায় 0 রেফারেন্স, আগে দেখাইছিল 3 বা 2 রেফারেন্স, এটা কেন দেখায়? আচ্ছা এই রেফারেন্স মানে হচ্ছে কি যে এই যে ওই স্টুডেন্টটা না, এটা হচ্ছে কত জায়গায় ইউজ হয়েছে, বাট এই মুহূর্তে তো এই ক্লাসটা আমরা কোথাও ইউজ করি না, এই জন্য এখানে জিরো, মানে এটার কোনো রেফারেন্স আপাতত নাই। মানে এটা আপনার জন্যই সুবিধা হবে। একটু পরে আমি দেখাচ্ছি যে এটা কি করে আসলে। ধরেন এখানে সাপোজ এই যে হোম কন্ট্রোলার যদি যাই, সে বলতেছে এটা 3 জায়গায় ইউজ হয়েছে এই হোম ক্লাসটা। তো আমরা সেটা এখানে ক্লিক করলে দেখতে পারবো যে কোথায় কোথায় কি ইউজ হয়েছে। তো আপনি ডিরেক্ট ওখানে চলে যেতে পারবেন। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা
এরপরে তাহলে আমরা ৩টা ফিল্ড রাখলাম আপাতত, বেশি রাখলাম না স্টুডেন্টে। নেম, আইডি, এই কয়টাই রাখি। ইমেইলটাও রাখা যায়। বাস। এবার এই যে ক্লাসটা, আমরা কিন্তু ক্লাস লিখলাম, আমরা কিন্তু কোনো টেবিল কিছু লিখি নাই, এসকিউএল কিন্তু লিখি নাই। এখন আমরা এই কনটেক্সটে যাব, যাওয়ার পরে একটা প্রপার্টি বানাবো ডিবি সেট। স্যার এবং এটার মানে স্যার আনসার হইতে পারে হ্যাঁ, যে স্যার ফিউচারে যদি স্যার ওই ভ্যারিয়েবলটাকে পার্টিকুলার ভ্যারিয়েবলটাকে যদি স্যার আমি প্রাইভেটও করে দিই, তাহলে যাতে আমার কোনো হ্যাসেল না হয়, দ্যাটস ওয়াই হচ্ছে পাবলিকে হচ্ছে গেটার সেটা ইউজ করতেছে। ও আচ্ছা আচ্ছা, হুম, এরও একটা ভালো আনসার, গুড। এই জন্যই মানে ওখানে লিখছিল যে হচ্ছে ওই যে ফ্লেক্সিবিলিটি কোড। জি হ্যাঁ স্যার। ঠিক আছে, রাইট, থ্যাংক ইউ, এটা একটা ভালো আনসার। আচ্ছা, এই সবাই বুঝছেন ওর আনসারটা? মানে ও যেটা বলতে চাচ্ছে যে ধরেন যদি স্যার আপনি ক্লা- আরেকবার এক্সপ্লেইন করলে ভালো হয়। হ্যাঁ ধরেন আপনার একটা মেথড আছে, সাপোজ এই যে ক্লাসে একটা মেথড ধরেন, এই যে এই আইডিটা আমি ধরেন এটা আপাতত পাবলিক রাখছি, পরবর্তীতে যদি কেউ এটাকে প্রাইভেট বানায় দেয়, ঠিক আছে, প্রাইভেট বানায় দেয়, তখন তো আবার এটার জন্য কি করতে হবে? এটা যদি না থাকতো তাহলে কিন্তু এটার জন্য এখন এটা ডিরেক্ট অ্যাক্সেস করা যেত না, তো এটার জন্য আবার কি করা লাগতো? এখানে আবার ওই মেথড বানানো লাগতো, গেটার সেটার জি স্যার, মেথড। বুঝতে তো পারছি। আর সেটা বানানো বলতে লাগবে না আর কি। ঠিক আছে, ভালো আনসার, গুড। আচ্ছা, এবার আমরা দেখি এখানে যেটা করলাম যে এখানে আমরা ডিবি সেট একটা প্রপার্টি আমরা এখানে ইনিশিয়ালাইজ করলাম, এবং এখানে এই টাইপটা বলে দিলাম, আমাদের টেবিলের টাইপটা কি হবে সেটা হচ্ছে ওই স্টুডেন্ট। এই ক্লাসটার ভিতরে গিয়ে সে সব দেখা যাবে যে এটা আমাদের টেবিলে আমরা কি কি চাচ্ছি। আচ্ছা, এবার আমি যে এই টেবিলটা যে আমি তৈরি করব আমার ডেটাবেজে, এইটাকে আমার জন্য হেল্প করবে হচ্ছে একটা টুলস। সেই টুলসটা আমি কিন্তু ইনস্টল করছি, এই যে মাইক্রোসফট এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর ডট টুলস। তো এই টুলসটা এখন ইউজ করে আমি কি করব, আমার এই যে ডেটাবেজের যে আমি একটা টেবিল বানাইতে চাই বা ওই ডেটাবেসটা যে বানাইতে চাই, এইটার কাজগুলো আমার হয়ে করবে কি, এই টুলস করবে। সো আমি কি করলাম, এই যে টুলস এখানে যে নিউগেট প্যাকেজ ম্যানেজারের প্যাকেজ ম্যানেজার কনসোলে গেলাম, ঠিক আছে, এই যে প্যাকেজ ম্যানেজার কনসোল, এইখানে যাওয়ার পরে আমি যেটা করব সে অ্যাড মাইগ্রেশন, এবং এই মাইগ্রেশনের একটা নাম দেওয়া যায়, যেমন আমি নাম দিলাম ইনিশিয়াল মাইগ্রেশন। ওকে, সো দেখা যাক কি হয়। সো বেসিক্যালি কি করে এই যে প্যাকেজ ম্যানেজারে, কিন্তু এই যে অ্যাড মাইগ্রেশন যে কমান্ডটা, এটা কোত্থেকে আসলো? এই আপনি যতগুলা প্যাকেজ ইনস্টল করবেন, ওই প্রত্যেকটা প্যাকেজে যদি কোনো কমান্ড থাকে, তার ভিতরে যদি এরকম কোনো স্ক্রিপ্ট লেখা থাকে যে এটা করলে কি হবে, এটা করলে কি হবে, সেইগুলো আপনি এখানে অ্যাভেলেবেল দেখবেন, ঠিক আছে। তো এই যখন আমরা এই টুলসটা ইনস্টল করছি, সেটা কি করছে, একটা কমান্ড রেজিস্টার করছে, সেটা হচ্ছে অ্যাড মাইগ্রেশন। তো এই অ্যাড মাইগ্রেশন কল করে যখন আমরা একটা মেসেজ দিয়ে দিছি, সে বেসিক্যালি কি করছে দেখেন, সে এই যে ক্লাসটাকে খুঁজে বার করে, করার পর এখানে কি কি আছে, ডিবি সেট কি কি আছে, সেটার ভিতরে এই ক্লাস কি কি আছে, এবং সেইগুলোর ভিতরে প্রপার্টি গুলা কেমন, এই সব কিছু সে দেখে ওই অনুযায়ী স্ক্রিপ্ট লিখে দেন এসকিউএল এই জেনারেট করে সে কি করে দেয়, টেবিল ক্রিয়েট করে ফেলে, ঠিক আছে। এবং সে কিন্তু এখনই টেবিল ক্রিয়েট করে নাই, আমার এখানে যদি আমি যাই, দেখেন সে কিন্তু এখনই কোনো টেবিল ক্রিয়েট করে নাই, কিন্তু এই স্টুডেন্ট কিন্তু আগের টেবিল, এখন কিন্তু সে কিছুই ক্রিয়েট করে নাই। কারণ কি, সে এখনো পর্যন্ত মাইগ্রেশনটা খালি লিখছে, যে কিভাবে টেবিলটা ক্রিয়েট হবে সেই মাইগ্রেশনটা খালি লিখছে। তো সেটা কোথায় পাবো, এই যে মাইগ্রেশন গুলো এখানে সে লিখে দিছে, এই যে। তাহলে সে দেখেন কি বলতেছে যে আপ, এটা মানে হচ্ছে মাইগ্রেশনটা চালালে কি হবে, যে সেটা টেবিল ক্রিয়েট করবে, এবং তার ভিতরে একটা এই টেবিলটার ভিতরে কি থাকবে দেখেন, আইডি, নেম, ফোন, ইমেইল, ঠিক আছে। আর যদি ইন কেস আমরা কখনো আবার এটাকে মানে ব্যাক দিই, এই মাইগ্রেশনটা যদি আমরা এটাকে বলে রোল ব্যাক করি, তাহলে এই মেথডটা কল হবে। এই মেথডে সে কি বলতেছে, ডিরেক্ট এই টেবিলটাই ডিলিট করে দেবে, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইফ আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে এখন এইটাকে আমি আপডেট করে দিই, ডেটাবেসটাকে আপডেট ডেটাবেস, তাহলে এখন আমার একটা ডেটাবেসে একটা টেবিল, এই ডেটাবেস একটা ক্রিয়েট হওয়া উচিত। আচ্ছা, ডান। তাহলে এখন আমরা এখানে যাই, যাওয়ার পরে যদি রিফ্রেশ দিই,
এই যে কেন জানি তখন আসতেছিল না। অনলাইন ডেটাবেস আমরা যদি এটার ভিতরে যাই দেখি এর ভিতরে টেবিলস এর ভিতরে কিন্তু একটা এই যে দেখছি এখানে কি আছে টেবিলের ভিতরে টেবিল মাই প্রপার্টি নামে ক্রিয়েট করে ফেলছে কেন? আচ্ছা এখানে টেবিল নেম মাই প্রপার্টি দিছে, বাট আমি যদি স্টুডেন্ট নাম দিল না কেন? আচ্ছা এটা একটু পরে দেখি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাই প্রপার্টির নাম দিছে এই কারণে আমি এইখানে নাম দিয়ে ফেলছি মাই প্রপার্টি। ঠিক আছে, তো আমি এখন যদি এটাকে চেঞ্জ করে দিই, ও স্টুডেন্ট নাম দিয়ে দিই, ও স্টুডেন্ট নাম দিয়ে দিলাম। এখন দেখেন আমি এটা চেঞ্জ করলাম না আমার এই কোডে, আমি কি চাইতেছিলাম আমার ডেটাবেজের এই টেবিলের নামটা চেঞ্জ হবে, বাট আমি কি ডেটাবেজে হাত দিয়েছি? আমি কিন্তু ডেটাবেজে হাত দিই নাই, আমি কোথায় হাত দিছি? কোডে না? তাহলে এই কোথায় আমি হাত দিচ্ছি? ফার্স্ট কোথায় হাত দিচ্ছি? কোডে। এই জন্য এটা কোড ফার্স্ট অ্যাপ্রোচ। ঠিক আছে, আচ্ছা এরপর আমি কি করব, এখানে আবার ওই সেম কমান্ড চালাবো যে অ্যাড মাইগ্রেশন। এবার আমি ধরেন এখানে লিখলাম যে মাই প্রপার্টি টু ও স্টুডেন্ট, মানে আমার টেবিল নেমটা চেঞ্জ হবে। আমি একটা ছোট্ট একটা মেসেজ রেখে দিলাম। ঠিক আছে, যে আমি আবার মাইগ্রেশন চালালাম, তাহলে আবার একটা মাইগ্রেশন চললো। এবং খেয়াল করেন সে একটা নতুন আবার একটা মাইগ্রেশন বানাইছে। এই দেখেন আগে শুরুতে বানাইছিল কোনটা? ইনিশিয়াল মাইগ্রেশন, এইটা টেবিল ক্রিয়েট করা, এবং সে বলতেছিল যদি এই মাইগ্রেশনটা কখন আমরা রোল ব্যাক করি তাহলে সে কি করবে? টেবিলই ডিলিট করে ফেলাবে। ওকে গুড। পরবর্তীতে সে আরেকটা মাইগ্রেশন বানাইছে। এই মাইগ্রেশনের ভিতরে সে কি বলতেছে দেখেন, সে বলতেছে যে নাম কি ছিল? মাই প্রপার্টি, বাট এখন সে এটার নাম কি হবে? টেবিল নামটা স্টুডেন্ট। ঠিক আছে, আর যদি আমরা এই মাইগ্রেশনটাকে যদি রোল ব্যাক করি তাহলে ও সে আবার ঠিক আগের নামে ফেরাই নিয়ে যাবে। বুঝতে পারছি? এই মাইগ্রেশন কি জিনিস বুঝতে পারছি সবাই? জি স্যার। মানে এই মুহূর্তে ডেটাবেজের যে অবস্থাটা ছিল সেটা থেকে যদি আমি চেঞ্জ করি তাহলে ওইটা চেঞ্জটা হচ্ছে একটা মাইগ্রেশন। সেই মাইগ্রেশনটা কোথায় থাকবে? আপের ভিতরে। আর যদি এই যে চেঞ্জটা আমি করলাম ডেটাবেজে, এটাকে যদি আমি আবার ফিরে আনতে চাই তাহলে তখন কোনটা কল হয়? এই ডাউনটা, অর্থাৎ এটা কোনো রোল ব্যাক বলে। ঠিক আছে, আচ্ছা এই যে মাইগ্রেশন গুলো যেখানে যা দেখতেছেন, এই মাইগ্রেশন আমি যদি এবার এখানে আবার আপডেট করি ডেটাবেসটা, তাহলে ও কি করবে? এখন এই ডেটাবেসটা কিন্তু চেঞ্জ করে আসবে। তাহলে এখানে আমি যদি রিফ্রেশ দিই, রিফ্রেশ টেবিলসে, এখন দেখেন এটা নাম কি হয়ে গেছে? ও স্টুডেন্ট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আরেকটা খেয়াল করেন, এইখানে এই যে ডেটাবেসে যত চেঞ্জ হচ্ছে এই সব চেঞ্জগুলো কিন্তু এই চেঞ্জগুলো সব কে করতেছে? এনটিটি ফ্রেমওয়ার্ক করতেছে না? আমাদের এই যে মাইগ্রেশন ম্যানেজমেন্ট যা কিছু আছে সব তো সেই করতেছে। এই জন্য সে আবার এখানে একটা মাইগ্রেশন হিস্ট্রি গুলা কিন্তু এখানে স্টোর করে রাখে। ঠিক আছে, তো আমরা যদি এটা দেখতে চাই যে এর ভিতরে সে কি রেখেছে আসলে, সেটা আমরা দেখতে পারবো। এই যে দেখেন সে কিন্তু দুইটা মাইগ্রেশন রাখছে, একটা নাম কি ছিল? ইনিশিয়াল মাইগ্রেশন, একটা এই যে প্রপার্টি টু স্টুডেন্ট। এই মাইগ্রেশন আইডি গুলো সে রেখে দিছে। ঠিক আছে, আচ্ছা এরপর আচ্ছা এই পর্যন্ত মানে আমরা সবাই বুঝছি। এখন আমি সিম্পলি আপনাদেরকে একটা স্ক্যাফোল্ডিং, আমি আবার বলতেছি স্ক্যাফোল্ডিং টেকনিক একটা ইউজ করে জাস্ট আমি আপনাদেরকে সিম্পলি কিভাবে ক্রুড করতে হয় সেটা দেখাবো। বাট আপনারা রিয়েল লাইফ যখন প্রজেক্ট বানাবেন আপনাদের টিমে, তখন কিন্তু এইভাবে সবগুলো করতে পারবেন না। ঠিক আছে, আমি জাস্ট দেখাচ্ছি যাতে আমার জন্য ইজি হয় আপনাদের দেখানো। সো আমি কি করলাম, একটা কন্ট্রোলার বানাবো এখন। ঠিক আছে, এটা একটা তো আছে হোম কন্ট্রোলার, এটা তো হোম পেজটাকে আমাদের সার্ভ করতেছে, আমরা দেখতেছি। বাট আমি সাপোজ এই যে টেবিলটা ক্রিয়েট করলাম ওই স্টুডেন্ট, এটার ভিতরে একটা ডেটা, আমি ডেটা রাখতে চাচ্ছি, একটা ডেটা ক্রিয়েট করব, রিড করব, এটার জন্য আমি একটা কন্ট্রোলার লিখব। তো সেটার জন্য আমি একটা কন্ট্রোলার নিচ্ছি। আপনারা কখনো ডিরেক্ট এই কন্ট্রোলার থেকে কন্ট্রোলার বানাবেন না। কেন? তাইলে আপনারা আসলে ভালোভাবে শিখতে পারবেন না। আপনারা ডিরেক্ট একটা ক্লাস বানাবেন, বানায় কিভাবে কাজ করতে হয় পুরোটা স্ক্র্যাচ থেকে করবেন, তাইলে আপনারা বুঝতে পারবেন সব পার্টস গুলো আর কি ডট নেটের ভিতরে। ঠিক আছে, আচ্ছা দেন আমি কন্ট্রোলার দিয়ে শুরু করতেছি, এবং আমি পুরাটা এই যে এনটিটি ফ্রেমওয়ার্ক ইউজ করে আমাকে জাস্ট বানায় দিবে সোজা কথায়। ঠিক আছে, আচ্ছা
কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা সবসময় কাজ নাও করতে পারে। আচ্ছা, আমি কোন মডেলটার উপরে করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওই স্টুডেন্ট এইটা, আর আমার কনটেক্সট হচ্ছে এইটা। দেন এতটুকুই দরকার। ওকে, নাম ওই স্টুডেন্টস কন্ট্রোলারের নাম দিলাম। ওকে, দেখেন একটু আগে একটা কিনা একটা লেখা আসছিল যে ও একটা ইনস্টল করতেছিল একটা নিউগেট প্যাকেজ। আসলে ওই নিউগেট প্যাকেজটা আসলে এই কাজটা করতে পারে, এই যে তাকে আমার ডিবি কনটেক্সট কি, কোন টেবিলটার উপর আমি কাজ করতে চাই, আর কন্ট্রোলারের নাম বলে দিলে সে নিজে থেকেই অনেক কোড করে দিতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে একটা কোড জেনারেশন একটা প্লাগইন, জাস্ট এটুকু মনে রাখেন। কোড জেনারেশন একটা প্লাগইন, এইটা জাস্ট আমাকে কিছু কোড জেনারেট করে দেবে যাতে আমাকে সব কোড এখন না লেখা লাগে, তাহলে তা না হলে অনেক সময় লাগবে। এতটুকু। আচ্ছা, সে মনে হয় লিখে দিছে অলরেডি আমাকে অনেক কোড। আপনারা এইভাবে আবার কোড করেন না, তাহলে কিন্তু বিপদ। আচ্ছা, সো এখানে দেখেন সে একটা কি করছে, আমাকে একটা কন্ট্রোলার বানাই দিছে। ঠিক আছে, সো এইটাই হচ্ছে আমার সেই কন্ট্রোলার। এই কন্ট্রোলারের ভিতরে এখানে একটা লাইন খেয়াল করেন, এইটা হচ্ছে আমার ক্লাস নেম, এইখানে এই মেথডেরও নেম সেম। তাহলে এইটাকে আমি কি বলি আমরা জেনারেলি? এনিওয়ান, এটাকে কি বলি আমরা একটা ক্লাসের? স্যার কনস্ট্রাক্টর। এক্স্যাক্টলি, এটা একটা কনস্ট্রাক্টর। তো আমি কিন্তু সেই শুরু থেকে বলছিলাম যে এইটা হচ্ছে আমার সেই ডট নেটের, এইটা হচ্ছে ডট নেটের সেই বিল্ডার বা ফ্রেমওয়ার্ক। তার কাছে সবাই নিজের নিজের সব মডিউলগুলোকে রেজিস্টার করে রাখছে, এই যে এও রেজিস্টার করে রাখছে, অর্থাৎ ডেটাবেস, যেটা ডেটাবেস রিলেটেড যে মডিউলটা, অর্থাৎ এইটা, এই যে ফ্রেমওয়ার্ক এন্টিটি কোড, সেও কিন্তু কি করে রাখছে, রেজিস্টার করে রাখছে তার সব মডিউলগুলো। এখন যখন অ্যাপটা চলতেছে, চলার পরে হঠাৎ করে ধরেন এখন সাপোজ এই মডিউলের একটা কোনো মানে এই কন্ট্রোলারে একটা কোনো রিকোয়েস্ট আসছে সাপোজ এইখানে। এখন সেখানে আমি দেখতেছি এইখানে কোনো এক জায়গায় ডেটাবেজের একটা ইউজ আছে, তাহলে এই মডিউলটা, এইটা একটা মডিউল চিন্তা করি। আমি বলেছিলাম যে প্রত্যেকটা ক্লাসকে আমরা একটা মডিউল চিন্তা করব। ঠিক আছে, আমাদের এই কোর্সে। এখন এইটা যদি একটা মডিউল হয়, যেহেতু এটা একটা ক্লাস, কন্ট্রোলার একটা ক্লাস, এই মডিউলের ভিতরে কোন মডিউলের হেল্প লাগবে? ডেটাবেস মডিউলের হেল্প লাগবে। ডেটাবেস মডিউল কোনটা? এইটা না, আমরা যেটাকে র্যাপ করছিলাম, মনে আছে? এইটা না? তাহলে এইটা যদি আমাদের লাগে, তাহলে এটা আমরা কিভাবে পাবো? এইটা একটা পয়েন্ট। তো সেটা দেখেন, এই যে মডিউলটা, এই মডিউলটা কি করছে, সে যখন ইনিশিয়ালাইজ হচ্ছিল এই মডিউলটা, তখন সে তার কনস্ট্রাক্টরের ভিতরে এই যে ওই যে ফ্রেমওয়ার্ক, এই যে আমাদের ফ্রেমওয়ার্ক বিল্ডার, সে যে অ্যাপ বানাই দিছে, তার কাছে আবদার করছে যে আমার কাকে লাগবে, ডেটাবেস মডিউলটাকে লাগবে। তখন ডেটাবেস ওই ওই ফ্রেমওয়ার্ক কি করে, তাকে এইখানে সেই মডিউলটা তাকে প্রোভাইড করে। অর্থাৎ সেইটা কোন টাইপের, এই যে আমাদের যে ডেটাবেস মডিউল, যেটা মাই ডেটাবেস কনটেক্সট, সেইটা। অর্থাৎ এইটাকে সে কোথায় প্রোভাইড করতেছে? এই মডিউলের ভিতরে, এবং সেটা কি হিসেবে থাকতেছে? কনটেক্সট হিসেবে এখানে পাচ্ছে সে। আর এই মডিউলটা, এই যে স্টুডেন্ট কন্ট্রোল মডিউল, যে সে তাড়াতাড়ি এই কনটেক্সটের ভিতরে সেটাকে সেভ করে রাখতেছে। বুঝতে পারছি তাহলে একটা মডিউল কিভাবে আরেকটা মডিউলকে পাচ্ছে? জি স্যার। আচ্ছা, মানে বেসিক্যালি যখন এ জন্ম নিতেছে, এই স্টুডেন্টস কন্ট্রোলার মডিউল যখন জন্ম নিতেছে কেবল, তখন তাতে কনস্ট্রাক্টর কল হচ্ছে, তখনই সে কান্নাকাটি করতেছে যে আমার কি লাগবে, ডেটাবেস কনটেক্সটটা লাগবে। তখন এই যে ফ্রেমওয়ার্ক সে এই যে অ্যাপ বানাই দিয়েছে, সেই অ্যাপ কাকে থ্রো করবে ওর কাছে? ওই ডেটাবেস কনটেক্সটটাকে থ্রো করবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে ওর কাছে এখন ও পেয়ে গেল জন্মের সময়, অর্থাৎ যখন ক্রিয়েট হচ্ছিল ইনস্ট্যান্সটা, তখনই সে কিন্তু কনটেক্সটটা পেয়ে গেছে। ওকে, এবার এর ভিতরে দেখেন একটা মেথড লেখা আছে, সেটা হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্সে আমরা দেখতে পাচ্ছি যে, আচ্ছা আমরা একটু চালায় দেখি, তাইলে আমরা বুঝবো যে আসলে কি আমরা এখানে পাবো।
আচ্ছা, এখানে যদি আমরা স্ল্যাশ ও স্টুডেন্ট লিখি, ও ও এস টি ইউ, এই যে দেখেন আমরা এখানে চলে আসছি, হোম পেজে চলে আসছি। ও স্টুডেন্টস যখন আমি এখানে দিলাম, আমি এই পেজে চলে আসতেছি। অথবা আমি যদি স্ল্যাশ দেখেন ইন্ডেক্স লিখি সাপোজ, দেখেন আমি কোথায় যাচ্ছি, এই পেজে যাচ্ছি। তার মানে আমি যখন এই যে আমি যখন স্ল্যাশ ও স্টুডেন্ট স্ল্যাশ ইন্ডেক্সে যখন গেলাম, তখন এই কন্ট্রোলারের এই যে ও স্টুডেন্টস কন্ট্রোলার, এই এতটুকু কন্ট্রোলার লেখাটা বাদ দিবেন, দিয়ে ঠিক তার আগে যতটুকু থাকে না এতটুক, ও স্টুডেন্টস স্ল্যাশ ইন্ডেক্স, অর্থাৎ এই এই অ্যাকশনে এসে হিট করতেছে। এবং এই অ্যাকশনে যে হিট করতেছে তার প্রমাণ কি, এই যে আমি যদি এখানে একটা ব্রেক পয়েন্ট লাগাই, এই যে ব্রেক পয়েন্ট লাগায় আমি যদি এখানে আবার এটাকে রিফ্রেশ দিই, দেখেন এখানে এসে থেমে গেছে। এই যে ঠিক আছে, এই যে এখানে এসে থেমে গেল। আচ্ছা, আমি কন্টিনিউ করে দিচ্ছি, এই যে কন্টিনিউ করলাম, এখন এখানে আমরা রেসপন্স পাচ্ছি। এবার এইখানে আসলে কি হচ্ছে সেটা আমরা দেখি, যে সে ভিউ অর্থাৎ ওই যে রেজর ইঞ্জিনের কাছে সে পাঠায় দিচ্ছে। আমরা যে এমভিসি বলি না, তাহলে প্রথম আসলো কার কাছে, কন্ট্রোলারের কাছে। কন্ট্রোলার কি করলো দেখেন, কন্ট্রোলার সে ডেটাগুলোকে অ্যাক্সেস করলো কার মাধ্যমে, এই যে ডেটাবেস কনটেক্সট যেটা বলেছিলাম আমাদের ডেটাবেস সব হ্যান্ডেল করতেছে, সেই কনটেক্সটকে অ্যাক্সেস করতেছে। কনটেক্সট ডট ও স্টুডেন্ট টেবিলটা, সেই টেবিলের ভিতর থেকে যা কিছু আছে সব কিছু কিছু তুলে নিয়ে আসতেছে এসিনক্রোনাসলি। তাহলে এই পুরো স্টেটমেন্টটা আসলে কি তুলে আনলো, অনেকগুলো ডেটা তুলে আনলো না, অনেকগুলো ডেটা তুলে আনলো ডেটাবেস থেকে। সেই ডেটাগুলোকে সে কার কাছে পাঠাচ্ছে, রেজর ইঞ্জিনের কাছে পাঠিয়ে দিচ্ছে। তাহলে আমি যদি এইটাতে যাই, গো টু ভিউ, তাহলে সেই ডেটাগুলো সব এইখানে আসছে। এই যে একটা ইনুমেরেবল মানে একটা লিস্ট টাইপের আর কি, সোজা কথা লিস্ট টাইপের একটা টাইপ। তো সেইটার ভিতরে কিসের লিস্ট, অনেকগুলো স্টুডেন্টের লিস্ট, ঠিক আছে, অনেকগুলো স্টুডেন্টের লিস্ট। আচ্ছা, এবং এখানে আসার পরে সেইগুলোকে এখানে দেখানো হবে, সেটার এখানে এইচটিএমএল কোড লেখা আছে। আচ্ছা, তাহলে এবার আমি আরেকটা মেথডে যাই। এবার সাপোজ আমি ক্রিয়েট মেথডে যাই, এখানে একটা দেখেন মেথড আছে ক্রিয়েট। তাহলে এই মেথডে গেলে কি হবে সেটা একটু দেখি। তো আমি যদি এখানে ক্রিয়েট, এই যে ক্রিয়েট নিউ, এটা যদি কল করি, এই দেখেন আমি যদি ক্রিয়েট নিউ এর পর যখন দিচ্ছি হভার করতেছি, এই নিচে একটা দেখেন ইউআরএল উঠতেছে এইখানটাতে, এখানে লেখা আসতেছে ও স্টুডেন্ট স্ল্যাশ ক্রিয়েট। খেয়াল করছেন এটা সবাই? জি স্যার, ঠিক ইন্ডেক্স একদম, হ্যাঁ হ্যাঁ, এখানে ক্রিয়েট করলে এই যে এইখানে যখন আমি হভার করতেছি একদম এইখানে একটা লেখা আসতেছে কালো করে যে স্ল্যাশ ক্রিয়েট। তার মানে আমি এখানে ক্লিক যদি করি তাহলে সে এইখানে সে হিট করবে প্রথমে, এই যে এইখানে সে হিট করবে। ওকে, আমরা দেখি এখানে কেমন ভাবে হিট করে। তাহলে আমি ক্রিয়েট নাওতে কল করলাম, এই যে এখানে সে হিট করছে। এখন কি হবে, এখন এইখান থেকে একটা ভিউ প্রথমত তাকে সার্ভ করা হবে। কোন ভিউ সার্ভ করা হবে দেখেন, এই ভিউতে যদি আমি যাই, এই যে ভিউ, এই 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 এসটিএমএল গুলা তাকে সার্ভ করা হবে, ঠিক আছে। আচ্ছা, এই ভিউ গুলা কোথায় রাখা আছে যদি প্রশ্ন করেন আমাকে, তাহলে এই ভিউ গুলা রাখা আছে হচ্ছে, এই যে এই ভিউ গুলা কিন্তু এখানে রাখা আছে, খেয়াল করেন। এই যে এই ভিউ ফোল্ডারের ভিতরে এই যে ও স্টুডেন্টস এর ভিতরে এই যে এই ভিউ গুলা সব ক্রিয়েট করা আছে। তাহলে এইখান থেকে সে কোনটাকে সার্ভ করতেছে, যখন ক্রিয়েটে এই যে এইখান থেকে যখন এই এই অ্যাকশনে হিট হচ্ছে ক্রিয়েট, তখন এইটার ভিতরে একটি ক্রিয়েট ডট সিএইচটিএমএল যে ফাইলটা আছে এইটাকে তাকে সার্ভ করে দিচ্ছে। তাহলে এই ফাইলটা এখন আমার ক্রোমের কাছে চলে যাবে। আচ্ছা, তাহলে এই যে আমার ক্রোমের কাছে যদি আমি যাই, এই যে আমি যখন এখানে ক্লিক করব তখন এই যে এর কাছে চলে যাবে জিনিসটা, এই যে এই সেই পেজটা চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি মনে করেন এখানে একটা কিছু ক্রিয়েট করি, সাপোজ একটা নাম দিয়ে একটা কিছু ক্রিয়েট করলাম, এখন যদি আমি ক্রিয়েটে কল করি তাইলে কোথায় যাবে বলতে পারবেন? দেখেন এইখানে ঠিক এইটা কিন্তু একটা ক্রিয়েট মেথড ছিল, ঠিক ওর নিচেই আর একটা ক্রিয়েট আছে, এই যে আর একটা ক্রিয়েট আছে, বাট এইটার উপরে কি লেখা আছে, এইচটিটিপি পোস্ট। খেয়াল করছেন? মানে আমি যদি এখন এইখানে ক্রিয়েট বাটনে ক্লিক করি, তাহলেও এইটার আন্ডার দ্য হুড কি আছে,
এই যে এখান থেকে ক্লিক করলে সে কিন্তু একটা ক্রিয়েট করে ফেলবে, অর্থাৎ এইখানে গিয়ে কল হয় এই ক্রিয়েট মেথডটাতে তখন। তো এইটা একটা প্যাটার্ন ডট নেটের সফটওয়্যার ডেভেলপমেন্ট করার এমভিসিতে, যে প্রথমে আপনি যে পেজটা সার্ভ করতে যাবেন, যে ফর্মটা একটা নতুন স্টুডেন্ট ক্রিয়েট করার, সেটা এইভাবে লিখে দিবেন। তাহলে সে কি করবে, ডিরেক্ট ওই পেজটা সার্ভ করবে। কোন পেজটা সার্ভ করবে, এই যে এই পেজটা সার্ভ করে দেবে, যে ক্রিয়েট ডট সিএসএইচটিএমএল। তো এইটা আসলে সে অটোমেটিক কিভাবে করে দেখেন, এই এই কন্ট্রোলারের নাম কি, ও স্টুডেন্টস। ঠিক একইভাবে একটা এই ভিউ ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার থাকবে যার নাম হচ্ছে ও স্টুডেন্টস। এইখানে এসে যখন ক্রিয়েট মেথডে হিট করবে, একইভাবে এর ভিতরে একটা থাকবে কি ক্রিয়েট ডট সিএসএইচটিএমএল। তো যখন যখন এখানে এসে হিট করবে এবং যখন আপনি রিটার্ন করবেন ভিউ, তখন বেসিক্যালি সে এর ভিতরে যে এইচটিএমএলটা লেখা আছে এইটাকে সে রিটার্ন করে দেয়। এবং এইটার ভিতরেই দেখেন অনেকগুলো ফর্ম আছে, এই যে নেম, ফোন, ইমেল এগুলো নিবে, এবং একটা বাটন আছে যেটা কি করে, সাবমিট করে। এবং সাবমিট কোথায় করে, কোন অ্যাকশনে, ক্রিয়েট অ্যাকশনেই, অর্থাৎ এইখানে এই ক্রিয়েট অ্যাকশনে সাবমিট করে। আর যেহেতু এটা সাবমিট করতেছে, তাহলে এটা কি, এইচটিটিপি পোস্ট। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত যদি ক্লিয়ার হন, এখন খেয়াল করেন, তাহলে আমরা একটা দেখলাম যে কিভাবে একটা ক্রিয়েট করতে হয় একটা ডেটা। আচ্ছা, এটার এবার ইডিট আছে, তাহলে ইডিটে যদি আমি কল করি, তাহলে কোথায় গিয়ে হিট হবে, এই যে ইডিটে গিয়ে হিট হবে। ঠিক আছে, এইখানে যাই কিন্তু হিট হবে। তাহলে আমি একটা কাজ করি, ইডিটে ক্লিক করলাম, এই যে এখানে হিট হলো। এবং দেখেন এই আইডিতে কি আসতেছে, একটা গুইড আসছে, একটা আইডি আসছে না, একটা আইডি আসছে। এটা কোন আইডি, এই ডেটার একটা যে আইডিটা ছিল সেইটা। ঠিক আছে, তাহলে এখানে আমি কন্টিনিউ দিলাম, তাহলে ইডিট পেজে চলে যাবে, ইডিট পেজ আবার চলে গেল। আবার সেভ করলে আবার এসে এডিট হয়ে যাবে। তাহলে এখানে এরকম অনেকগুলো মেথড আছে কিন্তু। আর একটা আছে ডিলিট, আপনি যদি ডিলিটে কল করেন তাহলে এখানে চলে আসবে, দেখেন এটা এইচটিটিপি পোস্ট, এবং ডিলিট হয়ে যাবে, শেষ। এই যে ডিলিট হয়ে গেল। এখন একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে কেউ কোশ্চেন করেন নাই, যে এখানে একটা জিনিস লেখা আছে, দেখেন ভ্যালিডেট অ্যান্টি ফোরজারি টোকেন, দেখছেন? স্যার হ্যাঁ, আজকে স্যার একটু মানে আর বেশি বুঝতেছি না স্যার, মানে আচ্ছা ঠিক আছে। আচ্ছা আজকে তাহলে এই পর্যন্তই রাখি নাকি? জি স্যার, থ্যাংক ইউ স্যার, মানে ভালো হয় স্যার আজকে শেষ করলে। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে, আচ্ছা যারা আসিলেন সবাই বুঝছেন না যে পর্যন্ত দেখানো হয়েছে? আচ্ছা আপনারা বাসায় সবাই এটা দেখে নেবেন, ঠিক আছে, এই যে ভ্যালিডেট অ্যান্টি ফোরজারি টোকেন এই জিনিসটা। আরেকটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে বাইন্ডিং কি, ডাইনামিক বাইন্ডিং, আর হচ্ছে যে অ্যান্টি ফোরজারি টোকেন ভ্যালিডেশন। এই দুইটা জিনিস সবাই দেখবেন, আমি ক্লাসে এই দুইটা জিনিস দেখাই দিব না আর কি। বাট ওভারঅল ক্রুড অ্যাপ্লিকেশন কেমনে করতে হয় বুঝতে পারছেন কিনা? এই যে আমাদের ডেটাবেসে কিন্তু ডেটাগুলো এখন পড়ছে, আমরা যদি এখানে যাই টেবিলে দেখি, আচ্ছা আমরা তো ডিলিট করেই দিছি, তাহলে তার হবে না। আচ্ছা তাহলে আমি এই পর্যন্তই রাখতেছি আজকে, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে স্যার, আপনি কিছু বলবেন? না না ঠিক আছে, শেষ করে দিন। আচ্ছা স্যার ঠিক আছে। এটা কি রেকর্ডিং করা হয়েছে সেশন? আপনারা কি রেকর্ডিং সেশনটা কি করছেন কেউ? রেকর্ডেড? আচ্ছা কেউ করে থাকলে পোস্ট করে দিয়েন ক্লাসরুমে, তাহলে সবারই হেল্প হবে। হুম হুম, ঠিক আছে, শেষ করে দিন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।